শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্স আয়োজিত সাপ্তাহিক দৃশ্য শিল্প বিষয়ক অনুষ্ঠান কেবলই দৃশ্যের জন্ম হয়ের নবম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের আমন্ত্রিত শিল্পী বাংলাদেশের একজন তরুণ প্রতিভাময়ী বহুমাত্রিক দৃশ্যশিল্পী ইয়াসমিন জাহান নূপুর, যিনি মূলত চিত্রকর, কিন্তু সম্প্রতি তিনি স্থাপনা শিল্প, কৃত্যকলা শিল্প তথা পারফরমেন্স আর্ট এবং ভিডিও চিত্রকর্মেও হাত পাকিয়েছেন, এবং সেসবই এখন হয়ে উঠেছে তার মূল কর্মক্ষেত্র, অর্থাৎ সমকালীন শিল্পকলায় তার প্রধান আগ্রহ। আজকে তিনি আমাদের ব্যক্তিগত সংকলন শিরোনামে একটি বহুমাধ্যম উপস্থাপনার মাধ্যমে তার কিছু চিত্রকর্ম প্রদর্শন করবেন, শিল্পকর্ম, পাশাপাশি তার শিল্পযাত্রার সঙ্গী করে নেবেন আমাদের, এবং তার শিল্প ভাবনা ও শিল্প স্বপ্নের কথা শোনাবেন। আমি গোড়াতেই ইয়াসমিন জাহান নূপুরের খানিকটা পরিচয় দিয়ে রাখতে চাই, যদিও তিনি ইতিমধ্যেই দেশ জুড়ে শুধু নয় দেশের বাইরেও তার একটা স্থান করে নিয়েছেন এবং তার একটা পরিচিতি গড়ে উঠেছে এই শিল্প পরিমণ্ডলে। ইয়াসমিন 2004 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতকোত্তর হন, এবং তার 2 বছরের মাথায় তার প্রথম প্রদর্শনী আমরা দেখতে পাই চট্টগ্রাম অলিয়ান্স ফ্রান্সিসে ব্রেকফাস্ট নিউজ শিরোনামে, যেটি পরবর্তীতে একই বছর ঢাকা অলিয়ান্স ফ্রান্সিসেও প্রদর্শিত হয়। এর পরপরই তিনি 2008 সালে 13তম এশীয় দ্বিবার্ষিক প্রদর্শনীতে পুরস্কৃত হন, এবং তার 2 বছরের মাথায় একটি আন্তর্জাতিক আর্টিস্ট রেসিডেন্সি প্রোগ্রামে আমন্ত্রিত হন কমনওয়েলথ দ্বারা, এবং সেটি সংগঠিত হয় মরিশাসে। সেখানেই মূলত তার দ্বিতীয় প্রদর্শনীটি হয়, লং ওয়ে হোম শিরোনামে। এরপর তার আরো দুটি প্রদর্শনী হয় অতি সম্প্রতিকালে পরপর, এবং সে দুটি হয় একই জায়গায়, ভারতের নয়াদিল্লির এক্সিবিট 360 নামক একটি খুব আধুনিক সমকালীন চিত্রশালায়, যার সর্বশেষ প্রদর্শনীটি হয়েছে 2018 সালে ফেনোমেনোলজি অফ পারসেপশন শিরোনামে। আর এর বাইরে অসংখ্য দলীয় বা যৌথ প্রদর্শনী তিনি করেছেন দেশে। তার নিজের প্রতিষ্ঠান, যিনি তার সদস্য, বৃত্ত আর্টস ট্রাস্টে, বেঙ্গল ফাউন্ডেশনে, সামদানি আর্ট ফাউন্ডেশনে, গিদ্রি বাউলিতে, এছাড়া দেশীয় যে এশীয় প্রদর্শনী সেসব তো রয়েছে, কিন্তু এর বাইরেও তিনি প্রায় প্রতিটি মহাদেশেই তার কাজ প্রদর্শিত হয়েছে। ইউরোপ, যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশ, ইটালি, ফ্রান্স, নেদারল্যান্ড, সুইডেন, আমাদের পার্শ্ববর্তী ভারত, নেপাল, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ইত্যাদিতে, এবং অনেক কটা রেসিডেন্সিও তিনি করেছেন। দক্ষিণ কোরিয়াতে বললাম, সেখানেও রেসিডেন্সি করেছেন। মরিশাসের কথা আগেই বলেছি, তারপর পাকিস্তানে, তারপর তিনি ভারতে করেছেন, এবং লন্ডনে, এবং খুব সম্প্রতি এই গেল বছর তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং বোস্টনেও দুটি রেসিডেন্সি করেন। তার সর্বশেষ দলীয় প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়েছে এই বছর লন্ডনে। তো এর বাইরে তার অন্যান্য অনেক ধরনের কাজ রয়েছে। তিনি একজন শৌখিন লেখকও বটে, আর এছাড়া নানাবিধ শৈল্পিক কর্মকাণ্ডে তিনি নিজেকে জড়িয়ে রাখতে পছন্দ করেন। তার একটি কর্মশালাও তিনি করেছেন, আমি দেখলাম, ফেমিনিজমের উপরে, নেপালে সংঘাত গোষ্ঠী আয়োজিত, অর্থাৎ সেই সব সামাজিক বিষয়েও তিনি ওয়াকিবহাল এবং নিজে যুক্ত। তো আজকে আমরা তার কাছ থেকে তার এই গোটা বহুমাত্রিক শিল্প জীবনের গল্পই শুনবো, সেসবের কাজ দেখব। প্রথম পর্বে তিনি আমাদেরকে তার উপস্থাপনাটা দেখাবেন 45 মিনিটের মতো। তারপর আমরা আশা করছি একটা সুন্দর মুক্তালোচনা গড়ে উঠবে তাকে ঘিরে। এখানে যারা জুমে যে কজন এসছেন শিল্পী এবং তার বন্ধু, আমাদের পরিচিতরা, তাদের মাধ্যমেও আমরা কথা শুনবো, এবং লাইভে যারা দেখছেন এবং বিভিন্ন মন্তব্য রাখছেন সেগুলোকে নিয়েও একটি আলোচনার সূত্রপাত করব। তবে আমরা শুরুতেই ইয়াসমিন জাহান নূপুরকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি বিস্তারের এই আন্তর্জালিক শিল্প পরিসরে। নূপুর। অনেক ধন্যবাদ আলম ভাই, আপনি ডিসক্রিপশন করেন।
প্রতিটা মানুষ নিয়ে। অনেক অনেক ধন্যবাদ। এটা আমার চিটং এ আমার মনে হয় যোগের পরে আমি এবারই প্রথম আপনার আমন্ত্রণে এখানে আছি। অনেক ধন্যবাদ আপনাকে। আর আমি আমার আসলে সেশন 2001-এ সামহাউ সেশন জটের জন্য ওটা 2004-এ গিয়ে পৌঁছেছি আমরা। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জন্য যে চিটং তো আসলে আমার বেড়ে ওঠার জায়গা। ওই জায়গাটাতে এভাবেই মানে জুমে হোক ভার্চুয়ালি হোক আমরা আপনার সাথে এখন কথা বলছি, কিংবা আমাকে এই সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর তাছাড়া আমি ধন্যবাদ জানাতে চাই আমার শিক্ষকদেরকে, যারা আমাকে খুবই নার্সিং করেছে, যারা আমার সমস্ত কিছুই বলতে গেলে দেখাশোনা করেছে। এবং আমি আমার প্রিয় শিক্ষক মনসুর করিম স্যারের আত্মার শান্তি কামনা করছি এই প্রোগ্রামের মাধ্যমে, যিনি আমাকে একেবারে ছোট থেকে মানে বড় পর্যন্ত করেছেন তার নার্সিং এ থেকে। আমরা কি শুরু করে দেব আলম ভাই? হ্যাঁ হ্যাঁ, শুরু করে দাও। জয়েন করেছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা যাচ্ছে আলম ভাই? হ্যাঁ ঠিক, তো আমি আসলে অনেকগুলো কাজ, তো এত কাজ নিয়ে দেখাবো না কারণ এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমি আজকে যেগুলো বের করেছি সেগুলো আসলে লিংক করার চেষ্টা করেছি কাজগুলোকে। আর হচ্ছে আমি দেখাতে চাচ্ছি আজকে যেগুলো আমি লং টার্ম প্রজেক্ট হিসেবে কাজ করি, যেটার একটা ধরেন 10 বছর 12 বছর ধরে যে কাজগুলো করছি, যে কাজগুলোর আরো অনগোয়িং প্রজেক্ট আছে, সে কাজগুলি দেখানোর চেষ্টা করছি। সো our own private anthology, এটাই আমার একটা অনগোয়িং কাজের নাম। এটা দিয়েই আমি আর আলম ভাই, মূলত আলম ভাই এটা খুব পছন্দ করেছে এই টাইটেলটা, সেজন্য এটা শুরু করা। সো ওয়ার এন্ড ফ্লাওয়ার্স 2011-তে আমার একটা রেসিডেন্সি হয়, সেটা হচ্ছে পাকিস্তানে। সামহাউ আমি রেসিডেন্সি প্রোগ্রাম হয়, এবং বাসেল হচ্ছে ট্রায়াঙ্গল নেটওয়ার্কের একটা রেসিডেন্সি স্পেস, বৃত্ত তার মধ্যে পড়ে। সো ওখানেই আমি ওখান থেকেই শুরু করছি, আসলে 2011 থেকে শুরু করছি। তার আগেও আমার অনেকগুলো কাজ আমি আসলে দেখাতে পারতাম, বাট আমি এখন, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। আমি আসলে ওটা ওটা করছি না। সো আমার পারফরমেন্সের শুরু 2004 থেকে, যেটা চিটং এ ছিল, সেটা হচ্ছে আয়না কুজিক নামে একজন আর্টিস্ট এসেছিলেন ফ্রেন্স থেকে। তো মূলত ওখান থেকেই মাউফ ভাই এবং আয়না ওটা কিউরেট করে, ওখান থেকেই মূলত পারফরমেন্সের আইডিয়াটা পাওয়া। আসলে আমরা যখন করছিলাম, মাউফ ভাই তখন মানে প্রায় চিটাঙেই থাকতেন, এবং মাউফ ভাই থেকে আসলে আমার অনেক কিছু শেখার। এবং 2004-এ আমার মনে আছে যে ওইটাই প্রথম আমাদের অভিষেক, আমার আর জয়দেব দা, রবিদাও ছিল। রবিদা আমাদেরও আরো আগে অনেকগুলো রেসিডেন্সিতে, বিশেষ করে কোরিয়ায় উনি অংশগ্রহণ করেন। সো আমি আসলে প্রায় সময় মাউফ ভাইকে খুব ফলো করার চেষ্টা করতাম, মাউফ ভাই কিভাবে কাজ করছেন, কিভাবে ওনার আইডিয়াটা ডেভেলপ করছেন। যেহেতু মাউফ ভাই অনেকদিন ধরে চিটাং যাতায়াত ছিল এবং আমাদের সাথে খুবই ক্লোজ ছিলাম আমরা। আমরা একদম ক্ষুধার্তের মতো মাউফ ভাইয়ের কাজ দেখতাম। তো মাউফ ভাই আসলে আমার জীবনে অনেক বেশি একটা বড় ইনফ্লুয়েন্স আছে, মাউফ ভাইয়ের এবং লিপি আপার। আমি তাদেরকেও খুব ধন্যবাদ জানাই এই এই বিস্তারের মাধ্যমে। সো আমি আর ওই 2004, 5, 6 কিংবা 10, 11 পর্যন্ত কাজগুলি দেখাচ্ছি না, কিন্তু সামহাও আপনারা ওইটার হয়তো লিঙ্ক পেতে পারেন। সো 2011 দেখাচ্ছে এই কারণে, কারণ আমি 2011-তে আরেকটা রেসিডেন্সি করি, সেটা হচ্ছে মরিশাসে। সেটা ছিল আলম ভাই বলছিলেন কমনওয়েলথ ফাউন্ডেশন থেকে পাওয়া।
এবং ওটা আমার 9 মান্থ একটা রেসিডেন্সি ছিল। আমি 6.5 মাসের মতো রেসিডেন্সি করি এবং ওখানে করে ওখান থেকে আমার প্রথম ডেভেলপ হয় ম্যাপিং কাজ নিয়ে এবং টেক্সটাইল ওয়ার্ক নিয়ে। টেক্সটাইল ওয়ার্কটা আসলে 2008 থেকে আমি শুরু করি, আমার একটা এশিয়ানে কাজ দিয়ে টেক্সটাইল ওয়ার্কটা শুরু করি। কিন্তু ম্যাপিং এর কাজটা আমি তখন মরিশাসে গিয়ে শুরু করি, যেহেতু আমি তখন বুঝতে পারলাম যে আমি মরিশাসের কাজটা এখানে দেখাচ্ছি না, আপনারা যে কেউ আমার ওয়েবসাইটে গেলে হয়তো পাবেন। সো ওটাও একটা লং প্রজেক্ট, লং ডিউরেশনাল একটা প্রজেক্ট। মরিশাস হচ্ছে একটা আইল্যান্ড, ছোট্ট একটা আইল্যান্ড। এবং আমি যখন প্রথম ওখানে পাড়া দিই তখন মনে হয় যে এই আইল্যান্ডের মানুষগুলো কেন আমার মতো দেখতে, কিংবা কেন এশিয়ানদের মতো দেখতে, যদিও আমার তখন হিস্ট্রিটা ওভাবে জানা ছিল না। পরে হিস্ট্রি করতে গিয়ে ওদের আর্কাইভে খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে যে আসলে ওদের হিস্ট্রি এত বেশি এশিয়ান রিলেটেড, সেটা থেকে কিছুতেই স্কিপ হওয়া যায় না। তো আমি তখন থেকে ম্যাপিং নিয়ে কাজ করি। আসলে মরিশাস প্রজেক্ট নিয়ে কথা বলতে গেলে আমার ওটা 1 ঘন্টা লাগবে, তো আমি ওর দিকে যাচ্ছি না। তো পাকিস্তান থেকে শুরু করছি, যেহেতু পাকিস্তানের সাথে আমাদের একটা জিওগ্রাফিক্যালি এবং সাবকন্টিনেন্ট একটা দ্বন্দ্ব আছে। এবং আমি ফিজিক্যালি ওখানে যেতে চেয়েছি, আমার মনে হচ্ছে যে এটা আমার খুবই ইম্পর্টেন্ট, আমার ওখানে যেতেই হবে। এবং আমি ভিসা সেন্টারে মনে হয় 5 বার যাই ভিসার জন্য, এবং 5 বারই আমাকে রিজেক্ট করে, 5 বারই বলে যে কেন তুমি ওখানে যাবে। এবং আমি আমার প্রজেক্টের কথা বলতে পারছিলাম না, কারণ আমার প্রজেক্টটা ছিল 1947 থেকে 71 পর্যন্ত, এবং প্রজেক্টটা এত সেন্সিটিভ ছিল, সেটা নিয়ে আমি কাউকে বলতে পারছিলাম না। সো যেহেতু আমাদের আমরা সবাই জানি এই ইতিহাসটা যে 47 থেকে 71 পর্যন্ত আমাদের যে একটা শিফটিং হয়, এবং একটা ল্যান্ডস্কেপের, একটা ল্যান্ডের একটা নেশন বলবো আমি, একটা নেশনের যে বড় একটা শিফটিং হয় এবং একটা নেশন ভেঙে যে তিনটা দেশে পরিণত হই আমরা, এবং এই 3টা দেশের পলিটিক্যাল, জিওগ্রাফিক্যাল এবং কালচারাল এবং রিলিজিয়ন্স এত জড়িত, যেটা আমাদের পরিবারের, আমাদের কেন সব পরিবারেই আমার ধারণা কম বেশি খুব যুক্ত আছে এই মেন্টাল এবং ফিজিক্যাল একটা জিওগ্রাফিক্যাল ইয়া থেকে, কন্টেন্ট থেকে। তো আমি এখানে অনেক মানে ওটা আমার 2 মাসের রেসিডেন্সি ছিল, এবং 2 মাসের রেসিডেন্সির পরে আমি যেমন ওখানে যখন প্রথম গেলাম তখন আমাকে আমার 2জন বন্ধু, অনেকগুলো বন্ধু রিসিভ করতে আসছে যে একজন বাঙালি আর্টিস্ট আসছে, দেখে আসি। কারণ এটা আসলে খুব ডিফিকাল্ট ছিল যে বাঙালি ওখানে যাওয়া, এবং তারপর হচ্ছে এরকম একটা প্রজেক্টে যাওয়া। সো আমি আসলে আমার মূল বিষয়টা ছিল, আমরা যখন এখানে যুদ্ধ করছি, আমাদের বাবা চাচারা যখন যুদ্ধ করছে, তখন আসলে পাকিস্তানে কি হচ্ছিল। কারণ যেহেতু আমাদের আগে বলছি জিওগ্রাফিক্যালি অনেক বেশি, অনেক ডিস্টেন্সটা খুব বেশি, কিন্তু সামহাউ আমরা খুব সাফার করেছি আর কি। আমাদের মা বোনরা অনেক সাফার করেছে, আমাদের ভাইরা অনেক সাফার করেছে। সো এবং এই গল্পটা আমি আসলে শুনতে চাচ্ছিলাম ওদের কাছ থেকে, কারণ আমি তো আমার দেশের গল্প জানি এবং আমার দেশের বেদনা জানি। তো আমি এটা ওদের থেকেই শুনতে চাচ্ছিলাম ওখানে কি হচ্ছিল। তো ওদের আসলে আর্কাইভ, কিছু আর্কাইভ বুঝানো আছে। সেই আর্কাইভ গুলো মূলত কিছু ফটোগ্রাফ আছে খুব ইন্টারেস্টিং, এবং আমি খুব ইন্টারেস্টিংলি কিছু ভিডিও, অডিও পাই। সো ওই অডিও গুলো মোস্ট অফ মেজর, মোস্ট অফ কর্নেলদের অডিও, মোস্ট অফ ওদের কনভারসেশন, এবং ওরা কি ভাবনা, ওদের ওই ভাবনাটা বলে। আর হচ্ছে আমি খুঁজে বের করি ওখানে যারা 71-এ আপনার বাংলাদেশে থাকতো, পাকিস্তানি কিন্তু বাংলাদেশে থাকতো, এরকম এরকম কয়েকজনকে, যাদের স্থান তখন বাংলাদেশ ছিল, বাট ওরা পাকিস্তান ন্যাশনালিটি নিয়েই থাকতো। সো ওদের কাছে আমি প্রশ্ন করি আসলে যুদ্ধটা কেন, কিংবা আপনার কি মতামত এই যুদ্ধ নিয়ে, এবং এই এত বড় যে একটা
যুদ্ধ হয়ে গেল, আমাদের যে এত 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 জেনোসাইড হলো, আপনাদের মতামত কি? এরকম একটা অনেক লম্বা একটা আমার মনে হয় 15 মিনিটের একটা ডকুমেন্টারি করি আমি, একটা ইন্টারভিউর মতো করে। সো এটা খুব ইন্টারেস্টিং। আমি একজন জার্নালিস্ট পাই, আরেকজন এমন একজন ইন্টারেস্টিং মানুষকে পাই, তিনি হচ্ছেন আপনার তার বাসা ছিল হচ্ছে একদম শেখ মুজিবুরের বাসার পাশে। আমার মনে হয় উনি হয়তো 32 নম্বর গলিতেই ছিলেন, কিন্তু উনি বললেন যে আমার বাসা একেবারে কাছাকাছি, শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর কাছাকাছি বাসা ছিলেন। সো ওই কনভারসেশন এবং ওনাদের সাথে যে কথা অনেক বেশি আমাকে আসলে টাচ করছিল। আর আমার যে কো আর্টিস্ট ছিল তার সাথে আমার একদিন খুব ঝগড়া লেগে গেল। ও আমাকে বলছে, ও বলছে যে হ্যাঁ তোমরা বলছো 30 লাখ শহীদ হয়েছে, আদৌ কি 30 লাখ কিনা, আদৌ কি এত এত মানুষ মারা গেছে কিনা, তোমরা কি মিথ্যার আশ্রয় নিচ্ছ কিনা। সেরকম অনেক রকম কথা বলতে বলতে একসময় আমার মাথা গরম হয়ে গেছে, আমি ঝগড়া শুরু করে দিলাম ওর সাথে। তো এরকম অনেক কিছু ইন্টারেস্টিং এবং অনেক অনেক ঘাত প্রতিঘাতও আমার হয়েছে ওই রেসিডেন্সি প্রোগ্রামে, এবং আমি খুব খুশি যে আমি ওখানে যেতে পেরেছি। এবং সো এটা আরেকটা হিস্ট্রি আর কি, ওখানে যাওয়া, ওখান থেকে ফেরত আসা। সো এখানে আমি 3টা পিলো ইউজ করেছি, এবং 3টা পিলো হচ্ছে যেমন একটা বিছানায় পিলো থাকলে কি হয়, একটা বিছানা হয়। এবং এবং এই পিলোগুলো 3টা কান্ট্রিকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। এবং এখানে 71 বেশি এসেছে, যেহেতু আমি অ্যাজ এ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, এবং আমার মনে হয়েছে আমি বাংলাদেশি হিসেবে ওখানে স্ট্যান্ড করবো। সো এখানে স্কালটা হচ্ছে আপনার 71 এর জেনোসাইড, 71 এবং 47 ভিতরে জেনোসাইড এর একটা ডিসক্রিপশন দেওয়া, এবং এখানে AK-47 এর একটা রাইফেলের এমব্রয়ডারি করা আছে। এবং সবচেয়ে ডান দিকে সেটা দেখবেন আপনারা একটা ম্যাপ, সেটা হচ্ছে আমি ওদের আর্কাইভ থেকে কালেক্ট করেছি ওই ম্যাপটা। এবং ওই ম্যাপটা হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মানে যখন একসাথে ছিলাম আমরা তখনকার। এবং এই ম্যাপটাকে কিভাবে ডিভাইড করছে, এই ম্যাপটাকে ডিভাইড করছে ওরা হচ্ছে মুসলিম কান্ট্রি এবং হিন্দু কান্ট্রি হিসাবে। সো ওটাও খুব ইন্টারেস্টিং যে একটা ম্যাপে কালারটাকে কিভাবে ডিসক্রাইব করছে ওই ইয়ারা। সো এগুলো সবই হ্যান্ড এমব্রয়ডারি, যেহেতু পাকিস্তান হচ্ছে খুবই ওদের হ্যান্ড এমব্রয়ডারি খুবই অসম্ভব দারুণ। সো আমি যেহেতু এমব্রয়ডারি নিয়ে কাজ করছি, আমি যেহেতু এমব্রয়ডারি নিয়ে অনেকদিন ধরে কাজ করি, সো আমার কাছে এবং ওদের যে এমব্রয়ডারি ওরা ইউজ করে ওইটা দিয়ে একটা কম্বাইন্ড একটা, এবং সাধারণ একটা পিলো কভার, যেমন আমরা পিলো কভারে কি করে, আমি ছোটবেলায় দেখতাম আমার মা পিলো কভার করতো, পিলো ছবি আঁকতো কিংবা এঁকে ফুল লেখে ওটাতে ইয়া করতো, কিছু লিখে ওটাতে দিত। সো ওটাও আমার একটা ইনফ্লুয়েন্স ছিল, আমার মার একটা প্রভাব আমার মধ্যে আছে। এই পিলো 3টাকেই আসলে ওভাবে একটা ন্যাশনালিটির একটা ডিভাইডেশনটাকে আমি ভাগ করার চেষ্টা করেছি। তো এটা আমার শেষের দিনের পারফরমেন্স, এবং তখন আমি আসলে অত লং ডিউরেশনাল পারফরমেন্স করতাম না, খুবই শর্ট ডিউরেশনাল পারফরমেন্স করতাম। এবং এই ইভেন্টটা খুব ইন্টারেস্টিং ছিল যে আমার এক বন্ধু ছিল, সে পুরোপুরি শেখ মুজিবুর রহমানের আমাদের বঙ্গবন্ধুর ভাষণটা পুরোপুরি ইংলিশে ট্রান্সলেট করে ও বঙ্গবন্ধুর মতোই দেয়। এবং আমার কাছে খুব ভালো লেগেছে, মানে ও হচ্ছে পাকিস্তানে বড় হওয়া, পাকিস্তানে বেড়ে ওঠা ওর, এবং কিন্তু ও যখন পারফরমেন্স করছে, ও রোল প্লে করছে একজন বাংলাদেশী। সো আমার এই পারফরমেন্সটা আধা ঘন্টার পারফরমেন্স। আসলে এটা আধা ঘন্টার পারফরমেন্স না, এটা একটা তার আগের দিন একটা জার্নি ছিল, সেটা ছিল যে আমি
জাস্ট এই ড্রেস কোডটা পরে ওদের একটা মার্কেটও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি 1 ঘন্টার মতো মুখে মিরর দিয়ে। তো যেই যায় সেই আমার একটা মুখে আমার আমার ফেসে ওর ফেসটা রিফ্লেক্ট করে। এবং ওখানে মার্কেটে যেহেতু দাঁড়ায় থাকি অনেক অনেক মানুষও আসতে থাকে, জিজ্ঞেস করতে থাকে কেন এভাবে দাঁড়ায় আছে এরকম একটা স্ট্রেঞ্জার। সো সো আমার যেমন বন্ধুরা ছিল ওরা ডিসক্রাইব করছিল যেহেতু ও বাংলাদেশ থেকে আসছে, ও আসলে তোমার প্রতিচ্ছবি ওর মুখে তোমার প্রতিচ্ছবি দেখতে চায়। সো এটা একটু অন্যরকম ছিল, যেহেতু আমি এখানে প্রোমোগানেট ইউজ করেছি। প্রোমোগানেটটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে অ্যাজ এ অবজেক্ট হিসাবে। যেহেতু এই ফলের একটা রং রস এবং এই ফলটা একটা অনেক রকমের একটা স্ট্যাটিক সেন্স দেয় আমার কাছে মনে হয়। এবং আমি এখানে অনেকগুলো গোলাপ নিয়ে ভিউয়ারদেরকে অফার করার চেষ্টা করি যে গোলাপটা কে নেয়, এবং আমার পায়ে একটা শিকল থাকে যেটা একটা পিলারের সাথে বন্ধ থাকে। সো ওটা ভাঙার চেষ্টা করি, কিন্তু ওই যে ভাঙার চেষ্টা করতে গিয়ে আমার পাতে যে ব্যথা হচ্ছে, কেউ যে আমাকে মানে এটা খুব স্ট্রেঞ্জ আর কি। এতগুলো মানুষ একসাথে দেখছি কিন্তু কেউ আসলে আসছে না। সো এই পজিশনটা খুব সিমিলার, 7-1 এর পজিশন আর আজকের পজিশন সে যেখানে করি না কেন আমরা খুব সিমিলার রোল প্লে করি। এবং আমি সেম হাউ পায়ে ব্যথা পাচ্ছিলাম, এবং সেম টাইম আমি দেখতেও পাচ্ছিলাম না কাউকে। এবং যখন প্রোমোগানেটটা আমি একটা নাইফ দিয়ে কাটার চেষ্টা করি, যেহেতু আমার বডিটা, আমার মনে হয় আমার বডিটা এবং আমার পুরো পুরো মাইন্ডটা আমি একদম 7-1 এ গিয়ে পড়েছি। এবং আমি যখন প্রোমোগানেটটা কাটছিলাম সামহাও আমি বুঝতে পারছিলাম না যে একসাথে আমার হাতটাও আমি কাটছিলাম। সো হ্যাঁ, এটাই হচ্ছে। পরে অবশ্যই সবাই এসছে, যাই হোক। সো এটা নিয়ে আমরা পরে কথা বলতে পারি, কারণ এটার একটা স্ট্রেঞ্জ অনেকগুলো বিষয় আছে। মানে কেন আমি পাকিস্তানে যেতে চাইলাম, কেন আমি কাজটা করতে চাইলাম, এবং পাকিস্তানেই কেন করতে চাইলাম, এবং পাকিস্তান থেকে আসার পরে আজ পর্যন্ত আমার যেমন ইন্ডিয়ান ভিসা পেতে প্রতিবারই আমার একটা লম্বা লাইন দিতে হয়, এবং লম্বা আমার প্রতিবারই ভিসা আটকায় থাকে, পাসপোর্ট আটকায় থাকে এই ইন্ডিয়ান এমবাসিতে। সেগুলো খুব স্ট্রেঞ্জ আর কি, যে একটা কাজ করতে গিয়ে সারা জীবন এটা ভুগতে হচ্ছে আমার। 2011 থেকে আমি 2004-এ চলে আসছি। 2004-এ সিট অন দ্য চেয়ার, এটা একটা পারফরমেন্স, এটা মাউথ ভাই কিউরেট করে ঢাকা আসামিতে। এটাই আমার শুরু, প্রথম লং ডিউরেশনের পারফরমেন্স করা। এবং আমার সাথে ছিল আরো অনেক পারফরমেন্স ছিল, যেমন ঋতু ছিল, নিখিল চোপড়া ছিল, আরো অনেকজন ছিল। সো এই পারফরমেন্সটা আসলে আমার অনেক আগে থেকে প্ল্যান করা ছিল। মানে 2011-তে মরিশাসে যে পারফরমেন্স করতে চেয়েছি, আমার মনে হচ্ছিল যে আমি আসলে মরিশাসে একটা পারফরমেন্স করতে চেয়েছিলাম, ওটা একটু অনেক আরো লম্বা একটা গাছের মধ্যে চেয়ার বেঁধে ওখানে বসে দেখতে চেয়েছিলাম একটা জঙ্গলের ভিতরে। সো সামহাও আগের পারফরমেন্সটা আমার খুব টাফ হয়ে যাওয়াতে আমি মনে হয় অজ্ঞান হয়ে যায়, যার কারণে কিউরেটর আমাকে আর অ্যালাউ করেনি ওই পারফরমেন্স করতে, অ্যালাউ করেনি ওটা করতে দিতে। এবং সামিতে ওটা আমি ওইটাই করবো, মাম ভাইকে বললাম যে না এটাই আমি করতে চাই আসলে আবার। এবং এটা আসলে খুবই টাফ ছিল চেয়ারটা ওভাবে পিলারে বাঁধা, কারণ যেহেতু পিলারটা খুব রাউন্ড ছিল, ওখানে ওই সেটেল ছিল না যে চেয়ারটা একটা স্টেবল জায়গায় থাকবে। সো মোটামুটি 17 ফিটের মতো চেয়ারটা বাঁধা হলো, 17 ফিট উঁচুতে। এই পারফরমেন্সটা আসলে 3 ঘন্টা, কিন্তু আমি যখন পারফরমেন্সটা শেষ করলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি আসলে 5 মিনিট পারফরমেন্স করেছি, কারণ এই পারফরমেন্সের আগে আমি অনেকগুলো ডায়েট মেনটেন করি। ডায়েট গুলো আমাকে পরে হেল্প করে পারফরমেন্সটা করতে।
এবং আমি যেটা বলতে চাই পারফরম্যান্সে বডি খুব ইম্পর্টেন্ট, টাইম খুব ইম্পর্টেন্ট এবং স্পেস খুব ইম্পর্টেন্ট। এবং স্পেসটাকে নিয়ে ভাবাটা খুব ইম্পর্টেন্ট একজন আর্টিস্ট হিসাবে। কারণ স্পেসের মধ্যে এত এত কিছু থাকে না যেটা হচ্ছে আহ ওই ওই জায়গাটাতে না বসলে আসলে বোঝা যায় না। এবং এই চেয়ারটা এমন ভাবে ফিট করা হয়েছে যেটা হচ্ছে নিচ থেকেও আমাকে এমন ভাবে দেখবে যেমন আমি ফ্লোটিং একটা অবস্থায় আছি। আর ও যেহেতু প্লাজার মধ্যে মানে এখানে সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর দুইটাই দেখা যায় এবং থার্ড ফ্লোরটা হচ্ছে সরাসরি দেখা যায়। সো একটা স্ট্রেঞ্জ ফিলিংস হয় আমার এই পারফরমেন্সটা করতে গেলে, এই করার পরে যে একটা শূন্যের উপর থাকা এবং মানে টাইমটা না আমার কাছে তখন খুব অদ্ভুত লাগে। টাইমের যে সিকোয়েন্স গুলো, মানে আমি প্রেজেন্ট আছি কিন্তু আমার টাইমটা পাস্ট হয়ে যাচ্ছে। আমি যখন আমার প্রেজেন্ট থেকে আমি যখন ফিউচারে যাচ্ছি এবং আমার ফিউচারটা তখন পাস্ট হচ্ছে, তাহলে প্রেজেন্টটা খুব মূল্যবান এখানে। সো এই বিষয়গুলো আমাকে খুব ভাবায় তখন এরপরে পারফরমেন্সটাতে করে। ইন্টারেস্টিং অনেক সময় অনেক লোক থাকে পারফরমেন্সটাতে, আবার অনেক সময় শুধু আমিই থাকি এবং অনেকগুলো পিলার থাকে, কোনো লোকজন থাকে না। তো আমার তখন মনে হয় যে আসলে একটা এমটি স্পেসও কিভাবে অকুপাই করা যায় একটা একটা হিউম্যান বডি দিয়ে। আর আর যখন অনেকগুলো হিউম্যান বডি একটা স্পেসে থাকে তখন ওই স্পেসটা কি রিয়াক্ট হয় এবং যে একটা অন্যরকম একটা ভাইব্রেন্ট থাকে, সেটাকে আমরা কিভাবে ফিল করি। সো এটা আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং ওয়ে মনে হয়। সো আমি এখানে দেখাচ্ছি যেহেতু এটা একটা মানে এমন এমন হয়নি যে আমার এই পারফরমেন্সটা করতে আমি 3 মাস আগে ভেবেছি, সেরকম না। আমি আসলে এই পারফরমেন্স করার আগে 4 বছর আগে ভেবেছি যে এটাই আমি করতে চাই। আমি একটা স্পেস খুঁজছিলাম যে এরকম একটা যেটা এই পারফরমেন্সটা করা যাবে। So crossing the border, bring the together, এটা তো সেম প্রজেক্ট যেটা আমি পাকিস্তান থেকে শুরু করে, সরি মরিশাস থেকে শুরু করেছি, বাট ইট ইজ স্টিল অনগোয়িং একটা প্রজেক্ট। 2013-তে ভেনিস বিয়েনালে করা, ওখানে মামুন স্যারও ছিলেন, আরো অনেকেই ছিলেন, লালা রুকসেন ছিলেন। এবং তখন আমার আসলে জামদানি নিয়ে কাজ শুরু করা, এবং জামদানি একটা যেহেতু জামদানি এবং মাসলিনের একটা ইন্টারেস্টিং হিস্ট্রি আছে, এবং এই হিস্ট্রির কারণেই আসলে একটা ক্লোদিং, একটা কটনকে কিভাবে আমরা দেখি, আই মিন কিভাবে দেখি না, এগুলো যে জীবনযাত্রা ছিল এবং এই জীবনযাত্রাগুলো যে অনেকগুলো কলোনিয়াল দৃষ্টিভঙ্গির কারণে শেষ হয়ে যায় আমাদের এই ঐতিহ্যগুলো হোক, আমাদের এই প্রয়োজনগুলো হোক। সো এই কলোনিয়াল টাইমে আসলে আমাদের অনেকগুলো বিষয় আসলে আমরা ডিস্ট্রয় হয়। তার মধ্যে হচ্ছে মাসলিন একটা, এবং মাসলিনে যে ইতিহাস, এত এত লম্বা ইতিহাস, এটা আসলে 200 বছরের ইতিহাস না, এগুলো আসলে 1000 বছরের ইতিহাস। এবং আমাদের তাঁতিরা কি পৃথিবীর সবচেয়ে ফাইন কটনটা এখান থেকে বুনতো। এবং আপনি যদি পুরনো কোনো পেন্টিং দেখেন, ইভেন পুরনো কোনো ইউরোপিয়ান আর্টিস্টদের পেন্টিংও যদি দেখেন, তাদের যদি ফ্যাব্রিক দেখেন, তো আপনি বুঝতে পারবেন এই ফ্যাব্রিকটা আসলে কোত্থেকে আসছে। এবং এই ফ্যাব্রিকের যে মাসলিন, এবং এটা আসলে এই বাংলা থেকেই যাওয়া। আর তাছাড়া হচ্ছে মোগল পিরিয়ডে যেমন মাসলিনটা খুব বেশি উন্নত হয়, যেমন এই সুতার মধ্যে অনেকগুলো কাউন্ট থাকে। সো 400 কাউন্ট যেটা বলছে সেটা হচ্ছে খুবই ফাইন, এত ফাইন যে এটা দেখা যায় না, এত মসৃণ যে এটা আসলে কিছুতেই দেখা যায় না, কিন্তু যখন সে পড়ছে সেটা একটা সেকেন্ড স্কিন হিসেবে চলে আসতেছে। এবং এটা যে দাম, এটা যে
এলিগেন্ট একটা বিষয় আছে, এবং এটা যে একটা হাতে তৈরি, এটাই আসলে ব্রিটিশরা সামহাও নিতে পারেনি, এবং এটার জন্যই বলা হয় যে তাঁতিদের আঙ্গুল কেটে ফেলেছে, তাঁত নষ্ট করে দিয়েছে, এবং তাঁতিদেরকে পুশ করে অন্য জায়গায় অন্য একটা প্রফেশনালে শিফট করার চেষ্টা করেছে। এই যে একটা প্রফেশনাল শিফটিং আছে আমাদের একেবারে আদি থেকে, এই প্রফেশনাল শিফটিংটা আসলে কি হচ্ছে, একজন তাঁতি আসলে কিসে পরিণত হচ্ছে। সো ওই শিফটিং কিন্তু এখনো বন্ধ হয়নি, ওটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে আছে। তো এটা হচ্ছে অনেক বড় একটা কাজ। আমার মনে হয় এটা 22 ফিট আর 22 ফিট আর 22 ফিট আর 15 ফিটের মতো একটা একটা কাজ, এবং এখানে আহ, পুরোটাই হ্যান্ড এমব্রয়ডারি করা। যেমন পিছনে পিছনের যে সারফেসটা আছে সেটা সাদা সারফেস। আমি জামদানি, আহ, আমি আসলে দুইজন উইভারের সাথে কাজ করি, এবং আমার দুইজন এমব্রয়ডারির আপা আছেন, ওনারা আমাকে অনেক হেল্প করেন, যে আমার যে কাজগুলো এমব্রয়ডারি করেন ওনারাই করেন, এবং আমি যদি জামদানির কোনো কাজ করি সেটা ওনারাই ওই জামদানিটা কাজ করেন। এবং আমি বলছিলাম যে এটাই আমার প্রথম জামদানি কাজ শুরু। আমি এখানে ম্যাপ এমব্রয়ডারি করি পুরোটাই, পুরো ওয়াল ম্যাপটা, এবং পিছনে যে আপনারা এই যে একটা দেখছেন, ভিডিও দেখছেন, ওখানে একটা ভিডিও দেওয়া আছে। তো ওই ভিডিওটা হচ্ছে অ্যানলাস হয়, মানে ওটার একটা মোটর আছে পিছনে, ওই মোটরটা হচ্ছে আসা যাওয়া করছে, এবং আসা যাওয়ার কারণে ওই ভিডিওটা বিভিন্ন জায়গায় স্পোর্টিং হচ্ছে, এবং ওই ভিডিওটা এমন ভাবে জোন করা থাকে, ওই জোনটা হচ্ছে ওই জোনটা আমি এমন ভাবে ফোকাস করেছি ভিডিওতে, যেটা হচ্ছে ফোকাস করেছি আফগান, ইরান, কুয়েত, কাতার, মানে ইরাক, এই 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 জোনগুলো ফোকাস করার চেষ্টা করেছি, যেগুলো হচ্ছে আসলে খুব একটা ডেঞ্জার একটা জোনের মধ্যে আছে, পাকিস্তান, বাংলাদেশ, যেগুলোকে সহজেই যে কেউ ব্লেম দিতে পারছে ইসলামিক একটা রিলিজিয়ন্স এর কারণে, বলছে যে এটাই টেরোরিস্ট, ওরা টেরোরিস্ট, এই টেরোরিজমটার একটা তকমা লাগাই দিচ্ছে আমাদের এই কয়েকটা দেশের মধ্যে। তো এগুলো খুব পলিটিক্যাল একটা ইস্যু, এবং এই ইস্যুগুলো নিয়ে হয়তো আমরা আসলে ভাবি না, কিংবা ভাবলেও কিছু করার নাই, এরকম একটা বিষয় আসলে। সো এই এই যেহেতু জামদানি, যেহেতু অনেক ফাইন একটা ফ্যাব্রিক, এবং এই প্রজেকশনটা যখন হয় ফ্যাব্রিকের উপর, ফ্যাব্রিকটা থ্রু করে আসলে পুরাটা রুমের উপরে ওই প্রজেকশনটা পড়ে। সো ও যখন মুভ করে মেশিনটা, ওই ওই ম্যাপ গুলো তখন মুভ করে পুরো রুমটার মধ্যে। এবং যেহেতু আবার বলছি, যেহেতু এটা একটা ফাইন টেক্সটাইল, ফাইন কটন, এবং ওই শেডের কারণে শেড থেকে একটা বের হয়ে আলাদা একটা স্কাল্পচারে তখন ওই কাজটা চলে আসে, যেমন এই কাজটা। তো আমি আসলে খুব কম স্লাইড দেখাচ্ছি, এত বেশি স্লাইডও আমি যেতে চাই না। এটা হচ্ছে ওই কাজটা নিয়ে, এটা আমার একটা অনগোয়িং প্রজেক্ট। এটা আমি শুরু করেছি 2014-তে, আমার ওন প্রাইভেট অ্যান্থোলজি। তো মূলত হচ্ছে যেহেতু আমি একটা মেয়ে, এবং আমার অনেক বেশি সময় ঘরে থাকতে হয়, এবং কম কম বেশি আমরা যদি অফিসও করি, যে মেয়ে, তার এসে ঘরে অনেক কাজই করতে হয়, মানে একটা মেয়ের আসলে অনেক কাজ করতে হয়। ছেলের কাজ করতে হয় না সেটা বলছি না, অবশ্যই করতে হয়, কিন্তু আমার মনে হয় একটা মেয়ের না অনেক কাজ করতে হয়। সেটা হয়তো একটা ছেলেও অনেক কাজ করলে অনেক কিছু, আমার কাছে মনে হয় যে বোধহয় অনেক কিছু মিস হয়ে যায় একটা ছেলের। আমি ডিভাইডেশন করছি না, আমি জাস্ট আমার কথাটা। এগুলো, এটা এটা লং ডিউরেশন, 4 ঘন্টার একটা পারফরমেন্স। এটা প্রথম শিল্পকলায় করা 2014-তে, 25 কিলো আটা নিয়ে করা। সো কন্টিনিউয়াসলি আমি আটাটা আসলে মাখতে থাকি একদম শুরু থেকে।
সো এই এই আটাটা মাখতে মাখতে আটাটা একটা সময় আমার সাথে চলে আসে, আমার সাথে হয়ে স্কাল্পচার হয়ে যাচ্ছে একবার, আবার আটাটা নিজের ফর্মে ফিরে যাচ্ছে, এবং আমি আসলে এটাকে রিপ্রেজেন্ট করছি অ্যাজ এ গ্র্যান্ডমাদার্স জব হিসেবে। আমার গ্র্যান্ডমাদাররা কিভাবে কাজ করতেন, কি মানে এই যে কন্টিনিউয়াসলি একটা ওমেন ওয়ার্ক, মেয়েদের যে একটা ডোমেস্টিক ওয়ার্কটা, এই ডোমেস্টিক ওয়ার্কটাকে গ্যালারিতে নামা, এবং এই এই যে একটা প্রাইভেট বলছি যে এত বডি থেকে শুরু করে মেয়েদের অনেক কিছু খুব প্রাইভেট যে বিষয়গুলো থাকে, অনেক সময় প্রাইভেসিটা আসলে আমরা পাই না, হয়তো ভেঙে যায়, কিংবা আবার অনেক সময় ওই প্রাইভেসিতেও জোর করে অনেক কিছু ঢুকে যায়, অনেক রকমের হ্যারাসমেন্ট হয়। তো এই গল্পগুলো আসলে আমি এই পারফরমেন্সের মধ্যে বলার চেষ্টা করেছি, এবং যেহেতু একটা ডুইং এর একটা কন্টিনিউয়াসলি একটা কষ্ট হয়, তো এটা আসলে এই ডুইং এর ধাক্কাটাও আমার শরীরে এসে লাগে, কারণ আমি যতই কাজ করি না কেন একটা কাজ নিশ্চয়ই আমি 4 ঘন্টা করি না। সো এটাও একই বছরে করা, 2016-তে করা, একই বছর না সরি। সো এটা একটা এটা যেমন 40 মিনিটে করা এই কাজটা, এটার সামনে অনেকগুলো অডিয়েন্স ছিল। তো আমি যখনই আটাটা মাখার চেষ্টা করছিলাম, আটাটা বানানোর চেষ্টা করছিলাম এবং রুটি বানানোর চেষ্টা করছিলাম, এবং একই সাথে অনেকগুলো প্রশ্ন করার চেষ্টা করছিলাম অডিয়েন্সকে যে আপনার বাবা কি রুটি বানান কিনা, আপনার দাদা কি রুটি বানাতেন কিনা, সেরকম রুটি বিষয়ে অনেক কিছু প্রশ্ন করছিলাম, এবং এগুলো আপনার বাবারা কি রান্না করেন কিনা। সেটা খুব স্ট্রেঞ্জ একটা উত্তর আসছিল আমার কাছে, কারণ অডিয়েন্সও আমাকে রেসপন্স করছিল যে হ্যাঁ করি, কেন করব, কিংবা না আমার ওয়াইফ করে, হ্যাঁ আমার বাবা তো রান্না করেন। সেরকম খুব ফিমেল কিছু আইডিয়া থেকে এই কাজটা আসলে ডেভেলপ করা, এবং এটা আসলে এখনো চলছে এই কাজটা। তো আমি জানি না আটাগুলো কোথায় গিয়ে কোন ফর্মে গিয়ে দাঁড়াবে। তো এটা শেষ পর্যায়ে আসলে আমি অনেকগুলো রুটি হাতে বেনে বেলে স্টেজে এরকম একদম পুরো স্টেজ রুটিময় হয়ে যায়। এটা 2016-তে করা, এটা পুরো কিউরেশন করে নিখিল চোপড়া। সো নিখিল চোপড়া এক হিসেবে আসলে আমার সরাসরি শিক্ষক বলবো, মানে ও আমাকে আমি বলি নিখিল আমাকে সমুদ্রে নিয়েছে, পাহাড়ে নিয়েছে, নদীতে নিয়েছে, এবং আমাকে অনেক কিছু শিখিয়েছে। নিখিল চোপড়া এশিয়ার মধ্যে সবচেয়ে আমার জন্য সবচেয়ে ভালো মানে বড় পারফরমেন্স আর্টিস্ট, এবং আমি ওর থেকে অনেকেই শিখি। আমাদের অনেকেই নিখিলকে চিনে এখানে, নিখিলকে জানিও অনেক। সো এখানে সেরেন্ডিপিটিতে একটা কিউরেট করে পারফরমেন্সে, যেহেতু ও লং ডিউরেশন সবসময় বলে লং ডিউরেশনের একটা পারফরমেন্স, ও নিজেও লং ডিউরেশনাল পারফরমেন্স করে, এবং ও চায়ও লং ডিউরেশনাল পারফরমেন্স করতে। সো আমার এটা 120 কেজি আটা, আমি এটা 4 দিনে করেছি, প্রতিদিন 9 ঘন্টা করে। এটা আমাদের জন্য খুব টাফ ছিল, যেহেতু একটা গ্যালারির মধ্যে করা, ওরা কিছুতেই আটাটা অ্যালাউ করছিল না, যেহেতু আটাটা একটা মানে বাতাসের মাধ্যমে যে কোনো কাজের সামনে যেতে পারে এবং যে কোনো কাজ নষ্ট হতে পারে, এরকম একটা কথা বলে আসছে মানে ওই অর্গানাইজেশন থেকে। কিন্তু যেহেতু নিখিল যেখানে আছে সেখানে সবকিছু হচ্ছে মাপ আর কি। সো যাই হোক, আটাটা আমি প্রথম দিন থেকে ডো করা আরম্ভ করি। আমি বিভিন্ন রকমের জাস্ট একটা বড় বড় ডো করে করে রাখি, ছড়ায় রাখি, দিন হতে হতে ওগুলো আসলে পচা আরম্ভ করে। সো এটা হচ্ছে শেষের দিন মনে হয়। সো পচে এগুলোতে পিঁপড়া এসে এগুলো মানে গন্ধ ছাড়াই আর কোনো দর্শক রুমে ঢোকার মানে অবস্থা নাই। কিন্তু আমি যে 9 ঘন্টা করে একটা জায়গায় একটা আটা বানাচ্ছি, এই যে 9 ঘন্টার যে একটা কন্টিনিউয়াস ওয়ার্ক করা,
এবং এটা করতে গিয়ে আমার সমস্ত শরীর ব্যথা হয়ে মানে প্রথম দিনই তো এত 9 ঘন্টা এই কাজ করার পরে প্রথম দিনই তো ব্যথা হয়ে গেছে। সো কিন্তু এর মধ্যে অনেক ইন্টারেস্টিং, যেহেতু পারফরমেন্স খুব রিয়েলিটিটাকে রিপ্রেজেন্ট করে এবং এই রিয়েলিটি মনে হয় যে সুপার রিয়েলিজম আছে আসলে, মানে পারফরমেন্স আমার কাছে মনে হয় এটার একটা স্ট্রং, এত স্ট্রং যে এটা যে কোনো জীবনকে টাচ করে যাবে। এবং শেষের দিন আমি আমার বন্ধু সহ মিলে আমার পরেই হচ্ছে ওর পারফরমেন্স ছিল, তখন আমি আমার বন্ধু একসাথে মিলে আটাগুলোকে একটা নদীতে আস্তে আস্তে করে ছেড়ে দিলাম, এরা এসে তারপর আটাগুলো শেষ করে আর কি। কিন্তু এটা আমি এখনই শেষ বলছি না, যেহেতু এটা আমি বলছি যে লং ডিউরেশনাল প্রজেক্ট, এবং লং ডিউরেশনাল প্রজেক্টের মধ্যে এর নেক্সট প্রজেক্ট কি আসবে আমি আসলে জানি না, যার কারণে আমি এটা শেষ উত্তরটা এখন দিতে পারছি না। প্যাটার্ন অফ দ্য টেক্সটাইল স্কোর, ওটাও একই টেক্সটাইল নিয়ে করা, এবং এই টেক্সটাইলটা যেটা বলছিলাম যে আমি 2008 থেকে শুরু করি টেক্সটাইলটা নিয়ে, কিন্তু মানে জামদানি নিয়ে কাজ করি 2013 থেকে। সো এটা আমার একদম অনেক লম্বা একটা প্রজেক্টের কাজ করা। এখানে অনেক রকমের টেক্সটাইল ইউজ করা হয়েছে, অনেক রকমের ফ্যাব্রিক ইউজ করা হয়েছে, অনেক রকমের কটন ইউজ করা হয়েছে। সো আমি আসলে সফট স্কাল্পচারে অনেক বেশি আগ্রহী, এবং একটা ফ্যাব্রিক, একটা কটন কিভাবে একটা স্কাল্পচারে রূপান্তরিত হয় এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। এবং যেহেতু এটা সফট, এবং যে কেউ এটার একটা শেপ দিতে পারে, যে কেউ এটার একটা আলাদা ফর্ম দিতে পারে, এবং এই ফর্মটার একটা সুযোগ আছে যে আপনি এটাকে নিজের মতো করে আপনি ইনস্টল করতে পারবেন। সো ওই আইডিয়াটা আমার কাছে ইন্টারেস্টিং লাগে, যে কিভাবে আপনি এটার একটা নতুন ফর্ম আপনি কি দিবেন, আমি তো একরকম করে দিব, আপনি কিভাবে দিবেন। মানে এখানে তো অ্যাবসলিউট ট্রু বলে কিছু নাই, যেহেতু এটা খুবই মোলায়েম, এটা খুবই ফাইন, এবং এই ফাইননেস এর যে একটা এটার এক্স্যাক্টলি কিছু হবে না। আমরা যখন কাজ ইনস্টল করি একটা স্পেসের মধ্যে, তখন যখন অনেক মানে ফ্যাব্রিকের কাজ কিংবা এই টাইপের সফট স্ট্রাকচারের কাজ, এটার মধ্যে আসলে এক্স্যাক্টলি সেন্টিমিটার মেপে এগুলো কিছু হয় না। তো আমার কাছে এটা খুব মজা লাগে এই কাজগুলো এভাবে করতে। তো এই কাজটার নাম হচ্ছে গোল্ডেন নেট। এটা আসলে জরি সুতা আছে না, যেগুলো দিয়ে এমব্রয়ডারি করে যে মেয়েদের জামা কাপড়ে, তো আমি অনেকগুলো জরি সুতা কিনে ওটাকে একটা ফিশিং নেট বানানোর চেষ্টা করি। তো এই নেটটা যখন বানাচ্ছিলাম তখন আমার কাছে একটা ছোটবেলার গল্প খুব মনে পড়ছিল, আমরা মনে হয় কম বেশি সবাই পড়েছি এই গল্পটা। সেটা হচ্ছে গোল্ডফিশের গল্পটা, যে একটা জেলে প্রতিদিন ইয়াতে যায়, সমুদ্রে যায়, এবং ও জাল ফেলে, আসলে কোনো মাছ উঠে না। একটা সময় গোল্ডফিশ উঠে, আমরা গোল্ডফিশ ওকে অনেক কিছু বলে। তো ওই আইডিয়াটা ওই গল্প থেকে নেওয়া, এই কাজটার আইডিয়াটা। এবং এই কাজটা যেমন আমি মনে হয় কম করে হলো 7-8টা নেট জোড়া দিয়ে এই ইনস্টলটা করা। এটা জামদানির মধ্যে করা, এটা হচ্ছে ম্যানিফেস্টো 1 নামে আমি দিয়েছি, এবং এটা জরি সুতা দিয়ে করা জামদানির উপরে, খুবই হ্যাভি এমব্রয়ডারি কাজ। আমি বলেছি আমার সাথে আরো 2জন কাজ করেন, আরো 2টা আপা কাজ করেন। তো ওখানে একটা আপা, ওনার নাম নূরজাহান, উনি এই কাজটা এমব্রয়ডারিটা করেন। এটা অনেকটা রিডিং এর মতো, আমরা যে রিডিংটা পড়ি, মানে একটা মসলিনের রিডিংটার মতো। সো যেহেতু জামদানির সাথে একটা মসলিনের লিঙ্ক আছে, একটা স্ট্রং লিঙ্ক আছে, সো এই লিঙ্কটা এই রিডিংটা আমি এখানেই বলার চেষ্টা করেছি। এটা যে একটা যে ম্যানিফেস্টো বলছি আমি, এটা যে কোনো ম্যানিফেস্টোই হতে পারে, যে কোনো প্রাচীন কোনো কিছু ম্যানিফেস্টো হতে পারে, যে কোনো আর্টিস্ট ম্যানিফেস্টো হতে পারে, এবং আপনার ম্যানিফেস্টো হতে পারে। সো এই মানে লেখাটা ঠিক লেখা হিসেবে যাবে না, কিন্তু অনেকটা লাইন হিসেবে যাবে। সো এটা একটা ডিটেল। ওটা
এটাও জামদানিতে করা। এটা আমাদের ওই যে মেলায় থাকে না কিছু কাগজ দিয়ে এরকম একটা কলকির মতো করে ওই ফর্মটাকে নিয়ে কাজ করা আসলে। তো এখানে যে জামদানিটা ছিল সে জামদানিটা যেহেতু জামদানি পুরোটাই হাতে তৈরি এবং এই জামদানিটা আমরা এমন ভাবে বোনার চেষ্টা করেছি সেটা হচ্ছে আপনার 6 ইঞ্চ করে, মানে আপনার লংটা অনেক ছিল কিন্তু আপনার প্রস্থটা ছিল 6 ইঞ্চ করে। সো জামদানিতে 6 ইঞ্চ বোনা আসলে ভেরি টাফ। সো আমরা একটা নতুন তাঁত বানালাম, তাঁত বানিয়ে নতুন সবকিছুই শান থেকে শুরু করে সবকিছুই ওই এই কাজটার জন্য বানানো হয়েছে। সো আমার আসলে টেক্সট মানে উইভিং এবং পারফরমেন্স এটা আমি প্রায় বলি যে আমার কাছে উইভ করা কোনো কিছু এটা খুবই পারফর্মেটিভ লাগে আমার কাছে। সো অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আপনার এই টেক্সটাইলের কাজ আর পারফরমেন্স কাজ কি আসলে ডিফারেন্ট কিনা। আসলে আমি ডিফারেন্ট খুঁজি না, কারণ কোনো কাজকে আমি ডিফারেন্ট করি না। কারণ উইভিং খুবই প্রাচীন একটা ওয়ে, যেটা বিশেষ করে ব্যাক স্টক উইভিংটা, এবং এটাই হচ্ছে মানে মানব সভ্যতার প্রথম কোনো কিছু নিজের শরীরে নেওয়া। সো শরীর, কাপড় এবং উইভ, এটা আমার কাছে এই তিনটা ওয়ার্ডই আমার কাছে খুব নিজের মনে হয়। সো আমি উইভিং নিয়ে অনেক রকমের এক্সপেরিমেন্টাল করার চেষ্টা করি। যেমন এই ফোল্ডটা করতে উইভিং এ আমাদের যেমন অনেক বুঝতে হয়েছে আর কি, যে আসলে কিভাবে করবো উইভিংটা, কিংবা একটার সাথে একটা জোড়া লাগালে কি ফোল্ডটা হবে। তো এটা না খুব ইন্টারেস্টিং, এটা দেখতে খুব বড় মনে হয় এবং যখন কিন্তু এটা আসলে এতটুকু সাইজ, যখন এটা ফোল্ড করা হয় তখন এটা এতটুকু সাইজ হয়ে যায়। এবং সেটা হচ্ছে কটনের জন্য এবং কটনের কাউন্টিং এর জন্য। তো এটা সুতা হচ্ছে 120 কাউন্টের সুতা। 120 কাউন্ট হচ্ছে অনেক চিকন সুতা। তো এটা হচ্ছে তিনটা লেয়ার। যেহেতু বলছি যে জামদানি খুব একটা ফাইনেস্ট ফ্যাব্রিক, এবং তিনটা লেয়ার কে তিন ভাবে একটা ওয়ার্ড করে একটা সেন্টেন্স করা, ডিপ টু ডিপ ওয়ার্ড। সো মানে ডিপ একটা ফ্যাব্রিকে লেখা, টু একটা ফ্যাব্রিকে লেখা এবং ডিপার একটা ফ্যাব্রিকে লেখা। সো এটা হচ্ছে পিঙ্ক ব্ল্যাঙ্কেট। এটা আসলে আমি ঠাকুরগাঁই করি, স্বাধীন ভাইদের গিদ্রি বাউলি অর্গানাইজেশনে যখন যায় তখন আমি আসলে উইভিংটা ব্যাকস্টক উইভিংটা শেখার চেষ্টা করি, এবং ওখানে আরো 2 জন মহিলা ওরাই আসলে করে মূলত। সো একটা ব্ল্যাঙ্কেটকে কিংবা একটা প্লেন ফ্যাব্রিককে একটা স্কাল্পচারে দেখানো, এবং এই ফ্যাব্রিকের যে আছে ওই ডিটেল গুলো দেখা, উইভিং এর যে ডিটেল আছে ওই ডিটেলকে দেখা আসলে আমার কাছে অন্যরকম লাগে। আমার কাছে মনে হয় যে প্রতিটি উইভিং এর মধ্যে একটা গল্প আছে, একটা ডিটেলিং আছে, একটা পারফর্মেটিভ বিষয় আছে। যেহেতু এই পুরো প্রজেক্টের নামই ছিল প্যাটার্ন অফ দ্য টেক্সটাইল স্কোর, এবং আমি অনেকদিন ধরে ওই প্যাটার্ন গুলো নিয়ে কাজ করছিলাম, যেমন জামদানি প্যাটার্ন, বিভিন্ন রকমের জালির প্যাটার্ন। এবং দেখা যাচ্ছে যখন আমি প্যাটার্ন গুলো আপনার আলাদা করে কিংবা একসাথে অনেকগুলো প্যাটার্ন আঁকার চেষ্টা করি, তখন এটার আসলে একটা আর্কিটেক্ট একটা সেন্স আসে, এবং একসাথে কম্বাইন করলে দেখা যায় যে এটা এই প্যাটার্নটা আসলে ডিফারেন্ট একটা রূপ নেয়, যেহেতু একটা প্যাটার্নের সাথে আরেকটা প্যাটার্ন যোগ হয়, এবং এই প্যাটার্নটা যখন আপনি টেক্সটাইল ইউজ করেন সেটা খুব ডিফারেন্ট হয়, এবং যখন কাগজে ইউজ হয় তখন খুব ডিফারেন্ট হয়। তো এরকম আমার মনে হয় এটা 50টার মতো ড্রয়িং ছিল, মানে অনেকগুলো ড্রয়িং থেকেই এগুলো বাছাই করা একটা ড্রয়িং। এটা একটা ডিটেল। So a tailor is sewing the dress of Tipu Sultan. আমার 2015-তে
লন্ডন যাওয়ার সৌভাগ্য হয়। সো আমি আসলে গিয়ে আমি ওই যে ব্রিটিশ মিউজিয়াম দেখার চেষ্টা করি। সো ব্রিটিশ মিউজিয়াম দেখতে দেখতে একটা সময় আমি আমি হচ্ছে এশিয়ান সেকশনে গিয়ে দাঁড়িয়ে যাই, কারণ এশিয়ান এশিয়ান সেকশনে অনেক কিছু আছে, যেমন ইরান একটা বিশাল বড় সেকশন জুড়ে ইরান, এবং এত কিছু ঘোরার পরে আমি আসলে যেখানে দাঁড়ায় সেটা হচ্ছে টিপু সুলতান ড্রেসে, এবং টিপু সুলতান ড্রেসটা দেখে আমি আর ওখান থেকে সরতে পারি না, ওখানেই আটকাই ছিলাম মনে হয় 2 ঘন্টার মতো, যেহেতু টিপু সুলতান ড্রেসটাই হচ্ছে মসলিন, এবং ওই প্রথম মনে হয় আমি খুব ক্লোজলি মসলিন দেখি, এবং ওই ড্রেসটা পুরাটাই মসলিনে করা, ওর ওর ড্রেসটা, এবং ড্রেসটার মধ্যে যে একটা এলিগেন্ট বিষয় ছিল, ড্রেসটার মধ্যে যে একটা কি বলবো, একটা যে একটা দেশীয় বিষয় ছিল, এবং টিপু সুলতান ভাবতেও আমার অন্যরকম লাগছিল। এবং যেহেতু টিপু সুলতান কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোল এই এশিয়ার মধ্যে, বিশেষ করে এই বাংলার মধ্যে, কারণ ওকে যখন ওই হচ্ছে মানে সিরাজউদ্দৌলার পরে তো ওকে মারা হয়, এবং ওকে যখন ও যখন মারা যায়, তখন ওর যে মানে আমি যতটুকু পড়েছি তত হচ্ছে ওর যে মৃত্যুর পরে ওর যে ড্রেসটা ছিল সেটা আসলে মসলিনের ছিল, ওটা মসলিন, ও ও তখন একটা মসলিনের ড্রেস পরা ছিল। তো ওটা ওর মিউজিয়ামে ছিল না, কিন্তু টিপু সুলতানের বাঘ, টিপু সুলতানের তলোয়ার, টিপু সুলতানের জুয়েলারি সমস্ত কিছুই আসলে মিউজিয়ামে, মানে আমাদের সমস্ত কিছুই ওদের মিউজিয়ামে, এবং আমাদের কাছেই কিছু নাই। যেহেতু আমার একটা টেক্সটাইলের আলাদা একটা কাজ আছে, তখন আমি ওই ইয়া থেকে আর যেতে পারি না, ওই টেক্সটাইলের সেকশন থেকে আমি আর বের হতে পারি না, আমি ওর ড্রেসটাই দেখছিলাম বসে বসে। এরপরে আমি মনে হয় আবার যাই 2018-তে, গিয়ে আবারও একই একই জায়গায় আমি মানে আর কোনো সেকশন দেখিনি, আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি হয়তো বলতেই পারবো না ব্রিটিশ মিউজিয়ামে আর কোনো কিছু দেখেছি কিনা, আমি শুধু ওই টিপু সুলতান ড্রেসটার কাছে গিয়ে বসে থাকি। সো আমি দেশে ফিরে ওর টিপু সুলতান ড্রেসটার আসলে এখানে একটা ছবি দিলে ভালো হতো, যে প্যাটার্ন গুলো ছিল এই প্যাটার্ন গুলোকে নিয়ে আমার উইভারের সাথে কাজ করি, এবং যেহেতু একটু গোল্ডেন প্যাটার্ন ছিল ওর পুরো ড্রেসটার মধ্যে, যদিও ছোট ছিল, মানে এখানে জামদানি ফলে একটু বড় হয়েছে প্যাটার্নটা, কিন্তু ছোট ছিল। তো আমি 2 দিন ধরে ওয়াটল গ্যালারিতে 2 দিন ধরে টিপু সুলতান ড্রেসটা বানানোর চেষ্টা করি, হুবহু একই ড্রেস, একই রকম সাইজ, সমস্ত সাইজ আমি ইয়া থেকে নিয়ে আসি। তো 2 দিনের পারফরমেন্স, এটা 6 ঘন্টা করে করা, এবং সবচেয়ে বলার বিষয় হচ্ছে আমি কিন্তু টেইলরিং পারি না, কিংবা আমি কিন্তু নিজের কাজ করতে পারি না, জামা সেলাইতে পারি না। এটা হচ্ছে খুবই রিসেন্ট কাজ, গত বছরের কাজ, এটা হচ্ছে আই ড্রিম অ্যাবাউট ওয়াকিং ইন দ্য স্কাই, এটা আমার রেসিডেন্সির কাজ। তো এখানেও একই বিষয়, যেহেতু এটা টেক্সটাইল এন্ড ট্রেড রেসিডেন্সি ছিল, এবং ওরা বলছিল যে আমি টেক্সটাইল নিয়ে কিছু করি, এবং এটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় সুযোগ এভাবে টেক্সটাইলটাকে ধরে রাখা, যেহেতু একটা মানে জামদানিটাকে ধরে রাখা, এবং আমাদের জন্য এটা খুব রিস্ক ছিল, যেটা জামদানিটাকে একটা খোলা পরিবেশে ইনস্টল করা, কারণ কারণ জামদানিটা খুব বেশি লাইট নিতে পারে না, ও নিজেই পুড়ে যায়। এখানে 11টা প্যানেল ছিল, 11টা প্যানেলে আমি বিভিন্ন রকমের সেন্টেন্স ইউজ করি, এবং ওই সেন্টেন্স গুলো আসলে অনেক বেশি খুবই পলিটিক্যাল, যেহেতু আমার মনে হয়েছে আমি একটা ইউনাইটেড স্টেটে আছি, এবং ওটার মধ্যে এত রেসিজম পলিটিক্যালি এত বেশি ওরা প্লে করে সারা দুনিয়ার সাথে। তো আমি অনেকগুলো ওয়ার্ড নিয়ে কাজ করেছি, এবং এখানে যেমন বাংলা ছিল কিছু, ফার্সি ছিল, ফার্সি এর কারণে যে আমাদের যিনি শেফ ছিলেন উনি হচ্ছেন ইরানিয়ান, তো আমি, আমি আসলে ওনার সাথে কথা বলতে পারি না, আমি 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 ওনার সাথে কথা ব
উনি যেমন ট্রান্সলেট করেন ইংলিশটা ট্রান্সলেট করে ওই ইরানিয়ান ইয়াটা লিখে পার্সিয়ান সেন্টেন্সটা লিখে দেয়। সো তিনটা তিনটা ল্যাঙ্গুয়েজ ছিল এখানে। সো এই ইনস্টলটা এমন ভাবে করা হয়েছে, যেহেতু বললাম যে সফট স্কাল্পচার একটা যেন রূপ নেয়। সো ওই সফট স্কাল্পচারের কারণে যেহেতু উইন্ড ছিল, লাইট ছিল, ওই সমস্ত কিছুই নিয়ে টেক্সটাইলটা আসলে প্লে করছিল। এবং এই লেখাগুলোর শেডটা তখন নিচে পড়ছিল। সো এখানে ওপেনিং এর ছবিটা নাই, সবাই এসে শেডটার নিচে বসে শুয়ে টেক্সট গুলো পড়ার চেষ্টা করছিল। সো এটা খুবই রিসেন্ট কাজ, 2019 থেকে 2020 এই বছরই করা আমার এই কাজটা। আমার ধারণা এই কাজটা সবাই কম বেশি দেখেছে। তো এটা একটা পারফরমেন্স মানে কাজ, এবং এটা মূলত কাজটা হচ্ছে যে আপনার টেক্সটাইল, টি অ্যান্ড ওপিএম, এবং এই সবগুলোর সাথেই আসলে খুব ব্রিটিশ কলোনিও খুব জড়িত। এবং যেমন টেক্সটাইলের সাথে তো ডেফিনেটলি জড়িত, টি এর সাথে ডেফিনেটলি জড়িত, এবং ওপিএম তো ওপিএম আমার চা এটা অন্যরকম। ওরা এত বেশি জড়িত, ওদেরকে ডিভাইড করা যায় না। সেটা আমরা ইতিহাস না পড়লে আসলে বোঝা যায় না কিভাবে করা। সো এটা আমার একটা লম্বা প্রজেক্টের কাজ, এবং এই কাজটা আমাকে সামদানি ফাউন্ডেশন সাপোর্ট করেছে, আমার গ্যালারি এক্সিবিট 320 সাপোর্ট করেছে, এবং একটা বোস্টনের একটা মিউজিয়াম, বডি মিউজিয়াম, ওরা সাপোর্ট করেছে। সো এটার জন্যই আমি বোস্টনে যাই একটু রিসার্চ করার জন্য। অ্যাজ এন আর্টিস্ট আমি আসলে রিসার্চটা একটু অন্যরকম করে করার চেষ্টা করি, যেহেতু আমি রাইটার না, কিংবা আমি যারা রিসার্চ যেভাবে করে সেভাবে ঠিক করব না। আমার অনেক বেশি অবজেক্ট ভালো লাগে, এবং অবজেক্টের যে একটা হিস্ট্রি আছে ওইটা দেখতে আমার খুব ভালো লাগে। মানে আমার মনে হয় যে হ্যাঁ, এই অবজেক্টটা কে জানি ইউজ করেছে, এই অবজেক্টটা কে জানি টাচ করেছে, এই অবজেক্টটা কিভাবে কে ইউজ করেছে এবং কিভাবে ইউজ করেছে। সো অবজেক্টের একটা অন্যরকম একটা ফিলিংস দেয় আমাকে, এবং আমার মনে হচ্ছে অবজেক্টটা অনেক বেশি কথা বলে। সো আমি আসলে পড়া তো আছেই, কিন্তু আমি রিসার্চারে যেভাবে পড়ে সেরকম অবশ্যই পড়ি না, আমি অনেক হয়তো কম পড়ি। কিন্তু আমি অনেক বেশি আর্কাইভাল বিষয়গুলো দেখি, অবজেক্ট গুলো দেখি, ফটোগ্রাফি গুলো দেখি। এবং এই সময় আমি অনেক বেশি লগ বুক গুলো দেখছিলাম, যে শিপিং লগ বুক গুলো ছিল যখন আপনার লন্ডন থেকে যখন ওরা এশিয়াতে বিজনেস করে, এবং আমেরিকা থেকে যখন এশিয়াতে বিজনেস করে, এবং যে আসলে শিপের ক্যাপ্টেনরা লগ বুক মেনটেন করে। সো ওই লগ বুক গুলো খুব ইন্টারেস্টিং। এগুলো যেমন আপনি পড়তে বসলে এগুলো মনে হবে যে পড়তে থাকি, কারণ এগুলোর মধ্যে লংিটিউড এবং ল্যাটিটিউডের অনেকগুলো বর্ণনা থাকে। আজকে কিরকম হচ্ছে, দিন কেমন, কতগুলো সমুদ্র কেমন, এরকম অনেকগুলো বর্ণনা থাকে। সো যেহেতু এটা আমার টি প্রজেক্ট, এটার নামই হচ্ছে লেট মি গেট ইউ আ নাইস কাপ অফ টি। এটা আমার 2 বছরের রিসার্চের একটা প্রজেক্ট। যেহেতু আমি টেক্সটাইলে কাজ করি, অবশ্যই আমি গো থ্রু দ্য টেক্সটাইলটা সে সময় স্পেশালি 19th সেঞ্চুরিতে টেক্সটাইল কিভাবে প্রেজেন্ট করা হতো, এবং টি প্রজেক্ট, এবং টিটা হচ্ছে কিভাবে আমাদের দেশে আসছে, এবং কিভাবে একটা প্লান্ট কিভাবে এত বেশি ন্যাশনাল একটা জায়গায় গেছে একটা প্লান্টটাকে, এবং ওপিএমটা এখানে কি রোল প্লে করেছে। ওপিএম আর টি হচ্ছে অসম্ভব, মানে আমরা হয়তো ভাবছি যে ওপিএম আর টি এর কোনো যোগাযোগ নাই, এটা একেবারেই হয়তো ভুল ধারণা, আমারও ছিল এই ধারণা, কিন্তু আমি যত পড়েছি ততই মনে হয়েছে যে না, ওপিএমটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই সাউথ এশিয়ার মধ্যে। এবং ব্রিটিশরা আসলে ওপিএমটা দিয়ে টিটাকে নিত একটা সময়। আপনার 19th সেঞ্চুরিতে আসলে চীনের 2টা ওপিএম ওয়ার হয়, এবং ওই 19th সেঞ্চুরিতে পুরোটা চীনই হচ্ছে এত ড্রাগ এডিক্টেড হয়, সেটা হচ্ছে টি এক্সচেঞ্জ করার জন্য, এবং
টিটাকে স্মাগলিং করার জন্য, এট দ্য সেম টাইম টি এর ভিতরে হচ্ছে ওদের সিল্কটাকে এক্সচেঞ্জ করার জন্য। সো আমি একটা ইনভাইটেশন করি পারফরমেন্সটার আগে, এবং ইনভাইটেশনটা আমি সবাইকে দিই, আমার পরিচিত অপরিচিত সবাইকে দিই। ইনভিটেশনের একটা টাইম লেখা থাকে, ওই টাইম অনুযায়ী আমার সাথে একটা স্লট নিতে হয় পারফরমেন্সের এই ডিসক্রিপশন। জাস্ট আমি ছোট করে ডিসক্রিপশনটা বলছি, যেহেতু আমাদের হয়তো সময় নেই, আমি অনেকটুকু সময় মনে হয় নিয়ে ফেলেছি। হ্যাঁ নূপুর, আমাদের সময় খুব বেশি নেই, তোমার কি আরো অনেক স্লাইড বাকি আছে? না না, এটাই শেষ আমার। আচ্ছা তাহলে ঠিক আছে। হ্যাঁ, সো এবং ওই আমি 1856 সালে 1858 সালের একটা ম্যাপ নিয়ে কালেক্ট করি ব্রিটিশ মিউজিয়াম থেকে। যে ম্যাপটা হচ্ছে পুরোটাই ব্রিটিশদের একটা যে রাজত্ব, এবং সে কোথায় কোথায় রাজত্ব করেছে ওটার গল্পটা এখানে দেওয়া আছে। সেখানে অনেক মানুষ আমার কাছে আসে একসাথে চা খেতে, ওই স্লটের মধ্যে 20 মিনিট স্লট থাকে একটা, এবং যে কেউ আগে চাইলে ওই স্লটটা নিতে পারে। সো এটা একটা লম্বা লম্বা রিসার্চ আসলে, এবং এটার গল্পটাও খুব লম্বা। এবং চা গুলো হচ্ছে আমি নিজে বানাই একটা রেসিপি ফলো করে, এবং আমি আমার গেস্টদেরকে অফার করি কোন চাটা সে পছন্দ করে। এবং যে আসে আমি অনেক সময় খুব ইন্টিমেট আড্ডা করি, অনেক সময় খুব পার্সোনাল আড্ডাও হয়, কথা হয়। আবার অনেক সময় হচ্ছে আমি আগেই ভিউয়ারকে কিংবা আমার ডিসক্রাইব করে নিই যে কি কি চা কিভাবে আসলো আমাদের দেশে, ওপিয়ামটার কি রোল আমাদের দেশে, এবং টেক্সটাইলটার কি রোল, কিভাবে আসে। সেরকম একটা ডিসক্রিপশনের মধ্যে দিয়ে একটা গল্প আড্ডা জমে ওঠে। সো অনেক সময় 20 মিনিটের বেশি হয়ে যায় এখানে। এবং পিছনে যে টি ওয়ালপেপারটা দেখছেন সেটা হচ্ছে চায়ের রং থেকে বানানো। সো অনেক সময় আমি ওটাতে সুগার ইউজ করেছি, সুগার ইউজ করলে একটু ডেপথ হয়। সো ওয়ালপেপারটাও খুব 19th সেঞ্চুরির একটা ওয়ালপেপার ফলো করা, ওই স্টাইলটা ফলো করা। এবং দ্য ফার্নিচার এন্ড এভরিথিং সব হচ্ছে 19th সেঞ্চুরি ফার্নিচার এবং টি কুজিনটাকে ফলো করা। এটাই আলম ভাই, এতটুকু পর্যন্তই আমার আমার কাজ। এটা আসলে আরো অনেক অনেক দূর যাবে। এটার আসলে 11টা রেসিপি আছে, 11টা রেসিপি একেবারে নিজের হাতে করা, 11টি রেসিপি যেগুলো আমি এগুলোকে বলছি সিক্রেট রেসিপি, যদি এগুলো একেবারে সিক্রেট না, বাট আমি ফলো করেছি ওল্ড রেসিপি থেকে নেওয়ার চেষ্টা করেছি। এই তো। ঠিক আছে, তুমি তাহলে স্টপ শেয়ারটা করে দাও, এখন আমরা আলোচনায় চলে যাব। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ নূপুরকে। নূপুরের হাত ধরে আমরা ইতিহাস, ভূগোল, রাজনীতি, শিল্পের এক ত্রিভুবন পাড়ি দিয়ে এলাম বলা চলে। তো এখন আমরা কিছু আলোচনায় যেতে চাই, মুক্ত আলোচনা। আমরা দেখেছি আজকে জুমেও 10-12 জন আছেন, বেশ গুরুত্বপূর্ণ কিছু মানুষজনকেই দেখতে পাচ্ছি আমি। মনে ওয়াসিফের মতো বিখ্যাত আলোকচিত্রী আছেন, জয়দেব রোয়াজার মতো বিখ্যাত পারফরমেন্স আর্টিস্ট আছেন লন্ডন থেকে চন্দন শফিকুল কবির, যিনি নিজেও তন্তু এবং উইভিং নিয়েই কাজ করেন, সেটাই তার মূল আগ্রহের বিষয়। ফারহানাজ মুন আছেন শিল্পী, মাহি আবরার আছেন, সালমা জামাল মৌসুম আছেন। ফলে আমার মনে হয় আজকে আলোচনাটা জমে উঠবে। আমরা আলোচনায় যাব, তবে তার আগে একটা প্রশ্ন না, একটা মন্তব্য এসছে চ্যাটে, আমি সেটা একটু নূপুরের কাছ থেকে খোলাসা করে নিতে চাই, তারপর আলোচনা যাব। চন্দন শফিকুল কবির লন্ডন থেকে লিখেছে দুটো তথ্য। এক হচ্ছে যে সিটিং চেয়ার যে পারফরমেন্সটা নূপুর দেখালো, এর কাজটি করতে গিয়ে অ্যাঙ্গি হাইয়েস, আমি নামটা হয়তো বা ঠিকঠাক উচ্চারিত হয়নি, হাইয়েসের এক্স টাইমস পিপল চেয়ারের ইনফ্লুয়েন্স কতটা কাজ করেছে। আর দুই, ম্যাপ এমব্রয়ডারির কাজটা করতে গিয়ে ইতালিয়ান আর্টিস্ট আলিহেরিও বুয়েত্তিস বিউটিফুল ম্যাপস অফ দ্য ওয়ার্ল্ড এর ইনফ্লুয়েন্স কিভাবে কাজ করেছে বা আদৌ করেছে কিনা। হ্যাঁ, না না, অনেকভাবেই করেছে এই দুজন আর্টিস্ট। আমি যেমন অ্যাঞ্জেলি হেসেনের কাজ দেখেছি 2008-এ
তখনই আসলে আমাকে অনেকভাবে ইনফ্লুয়েন্স করেছে, যেহেতু ওরা ওরা এখনো পর্যন্ত করছে ওই কাজটা, বিভিন্ন জায়গায় চেয়ার সেটিং করে ওখানে চা খায় কিংবা গল্প করে। সো এই দুইজন আর্টিস্ট আসলে আমাকে অনেকভাবে ইনফ্লুয়েন্স করে। আহ, যে ইটালিয়ান আর্টিস্টের কথা বলছেন, ওনার ওনার বই আছে আমার ওখানে, আমি সবসময় দেখতে থাকি, যেহেতু উনি এমব্রয়ডারি নিয়ে কাজ করেন এবং উনি অনেক বছর ধরে আফগানিস্তানে কাজ করেছেন, আফগানিস্তানে মহিলাদের দিয়ে ওনার এমব্রয়ডারি ম্যাপটা করিয়েছেন। সো এটা খুব ইন্টারেস্টিং লাগে আমার কাছে সামহাও, এবং আমার মনে হয় আমি বারবার ঘুরে ফিরেই ওনার কাছে যাই। ডেফিনেটলি ইনফ্লুয়েন্স আছে। আচ্ছা আচ্ছা, এমনিতে আমার একটা জাস্ট নির্মল জিজ্ঞাসা, যে ওই সিটিং চেয়ার যে পারফরমেন্সটা, পিলারের উপরে বসে থাকা 3 ঘন্টা ধরে, এর মাধ্যমে তুমি একজন শিল্পী হিসেবে কি অর্জন করতে চেয়েছো, কোন বোধটুকু অনুভূতিটা নিজের মধ্যে নিতে চেয়েছো, এবং বিনিময়ে দর্শক বা যারা উপস্থিত ছিলেন তাদের কি বিনিময়ে কি ফেরত দিতে চেয়েছো, এই এই অভিজ্ঞতার ভেতর দিয়ে যদি একটু আমাদের জানাতে। আহ আমার মনে হচ্ছে আমি যখন কাজটা করতে যাচ্ছিলাম, তখন তো একটা বিশাল সাহসের সঞ্চয়ন করতে হয়েছে, কারণ আহ, আমি যখন আমার আসলে উঁচুতে খুব ভয় লাগে সামহাও। উঁচু জিনিস দেখলে আমার মনে হয় যে পড়ে যাবো, এরকম একটা ফেয়ার আমার কাছে কাজ করে। এবং অনেক সাহস করে, এবং আমি ওখানে অনেক ধন্যবাদ জানাই অনেকজনকে, শিল্পকলার আমার অনেক বন্ধুরা ছিলেন, অনেক কর্মচারীরা ছিলেন, যারা একেবারে মানে 2 দিন ধরে চেষ্টা করে এই চেয়ারটা ফিক্স করেছে, কারণ এটা এটা ইজি প্রসেস না, কারণ এটা গোল পিলার, যে কোনো ভাবেই ওটা স্লিপ খেতে পারে, এবং এখানে কোনো মানে সারফেস নেই যে ও এখানে দাঁড়াবে চেয়ারটা। আমার মনে হয় আমি আমার ভয়টা ভাঙার চেষ্টা করেছি, এবং এটাই বলছিলাম যে এটা আমার এটা এখান থেকেই শুরু লং ডিউরেশনাল পারফরমেন্স করা, এবং এটার সাথে আমি আসলে অনেকগুলো ওই যে বলছিলাম ডাইট করা, এবং ডাইটটা আমাকে হেল্প করেছে অনেকভাবে। এবং সাথে সাথে আহ একটা অন্য আমি নিজেই মনে হয় একটা অন্য একটা স্টেজে চলে গেছিলাম এই পারফরমেন্সটা করার সময়। দর্শকরা কি পেয়েছে? দর্শকরা মনে হয় ভয় পেয়েছে, কারণ আমাকে এরপরে অনেকেই বলছিল যে আপনি ওখানে বসেছিলেন, আমি তো 3 ঘন্টা এখান থেকে নড়তে পারি নাই, কারণ আমার ভয় হচ্ছিল যে আপনি পড়ে যাবেন। সো একটা অন্যরকম ভয় নিশ্চয়ই কাজ করছিল, ওই ভয়টা আসলে ভাঙতে মনে হয় আমি চেয়েছি। আমি জানি না আপনার উত্তর দিতে আচ্ছা, না পারি। হতে পারে, একটা ভয় একটা মানুষের মৌল প্রবৃত্তি, আমার মনে হয় সেটা ভাঙা, সেটা জয় করা, বা সেটার নিজের মধ্যে অনুভব করাটাও একটা অভিজ্ঞতা বটে। তো নিশ্চয়ই সেই অভিজ্ঞতার অংশীদার হয়েছেন দর্শকরা। আচ্ছা, এখানে আলোচনায় কে শুরু করতে চান আগে? যে কেউ রেইজ হ্যান্ড দিয়েও করতে পারেন, অথবা জাস্ট মাইক্রোফোনটা অন করে দিয়ে কথা শুরু করতে পারেন। আমি আশা করব কিছু মন্তব্য বা স্রেফ অনুভূতি, এই 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 উপস্থাপনাটা দেখার অনুভূতিটা কি, আর প্রশ্ন যদি থাকে তো খুবই ভালো কথা। সরকার প্রতীককেও দেখতে পাচ্ছি, তো আশা করি হ্যাঁ, ওরা সব আমার বন্ধু। হ্যাঁ। তো নাকি আমি নাম ধরে ডাকা শুরু করব? সেটা আবার এক ধরনের চাপিয়ে দেওয়া হবে। আমি তাই চাইছি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্ত ভাবেই আলোচনাটা শুরু হোক, অন্তত কিছু কথাবার্তা আমরা শুনি। না, আসলে সবাই তো আমার কাজ মোটামুটি দেখে, ও, জানে, আর অলরেডি অনেকগুলো প্রেজেন্টেশনের আচ্ছা সবাই ছিলেন, আচ্ছা, আমরা যাই হোক, সবাই। মুনেমের সঙ্গে আমার অনেকদিন কথা হয় না, মুনেবের গলাটা শুনি না অনেকদিন। মুনেম ওয়াসিফ যদি কিছু বলতে। আচ্ছা, হুম, হুম। নূপুর আপা কেমন আছেন? নাম ধরে যেহেতু বলে ফেললেন, তাহলে মনে হয় যে একদম রোল নাম্বার ডাকছে। হ্যাঁ, না, প্রেজেন্টেশনটা দেখে ভাল লাগলো। অনেক সময় কাছের বন্ধুদের অনেক কাজ দেশে বিদেশে নানান জায়গায় দেখানো হয়, দেশে বসে আমরা দেখতে পারি না, ফলে এই প্রেজেন্টেশনের থ্রুতে অনেক কাজ আরেকটু ভালো মতো দেখতে পেলাম, যেটা অনেকগুলো কাজ আগে দেখার সুযোগ হয়নি। আমার একটা প্রশ্নটা একটু শিল্পীর চর্চার জায়গা থেকে, নূপুর আপার কাজের যেহেতু
অনেকগুলো মাধ্যম নিয়ে উনি কাজ করেন, কিন্তু কিছু কিছু মাধ্যমের প্রতি মনে হয় ওনার একটু পক্ষপাতিত্ব আছে, যেমন পারফরমেন্স, টেক্সটাইল বা যেই বা ড্রয়িং এ নানা রকম যেই জায়গাগুলো নিয়ে উনি কথা বললেন। তা আমি জানতে চাচ্ছিলাম যে আম, এই নানান মাধ্যমে কাজ করতে গিয়ে শিল্পী তো শেষ পর্যন্ত আসলে একটা ভাষায় কথা বলে, কিংবা দীর্ঘদিন কাজ করে শিল্পীর একটা ভাষা তৈরি হয়। এবং এই নানান মিডিয়াম ভিত্তিক মাধ্যমে এত বছর কাজ করার পর আপনি যখন এখন আপনার কাজের দিকে ফিরে তাকান, যেহেতু এখানে একটা অনেক দিনের একটা ক্রোনোলজি কাজের একটা বিস্তার দেখা গেল, তখন কি আপনি আপনার কাছে ভাষাটা গুরুত্বপূর্ণ মনে হয় শৈল্পিক জায়গা থেকে, নাকি এক এক সময় এক এক ধরনের এক্সপেরিমেন্ট করেছেন এবং ভাষাটা ক্রম পরিসরে পরিবর্তিত হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ মনে হয়, বা আদৌ কি একটা ইউনিফাইড ভাষা কি গুরুত্বপূর্ণ কিনা? আমি এটা বলছি কারণ ধরেন আমরা যখন কোনো একটা লেখক কিংবা কোনো একটা ফিল্ম মেকার, একটা মিউজিশিয়ানের কাজ দেখি, তারা আসলে বহু বছর ধরে একটা ভাষার জগতের ভিতর দিয়ে একটা শৈল্পিক জগৎ তৈরি করেন। কন্টেম্পোরারি আর্টিস্টরা যেহেতু নানান মাধ্যমে কাজ করে, আমিও কাজ করি, সেই জায়গা থেকে আপনি আপনার ভাষার জায়গাটাকে কিভাবে দেখেন? বাইরে ভাই কঠিন প্রশ্ন করছেন। না, না, নাম্বার না, তোমার যেটা মনে হয়, তুমি যেটা অনুভব করে সেটাই বলো। হ্যাঁ। অনেকগুলো আসলে ধরেন একটা কাজ যেমন টেক্সটাইলের কাজ যেটা করি, অনেক সময় মনে হয় যে আচ্ছা আজকে এরকম করলাম, কালকে মনে হয় যে আরেক রকম করি। এখন আরেক রকম করতে গিয়ে যে আমার ভাষা চেঞ্জ হয়, আহ হয়তো হয় না, আমার আমার ক্ষেত্রে হয়তো হয় না, মানে আমার ক্ষেত্রে হয়তো একেবারে ওটা স্ট্রিকও থাকে না, বোঝা যায় না যে আসলে আমি একই রকম আহ বিষয় থেকে বলছি। কিন্তু আমার আপনি খেয়াল করলেই দেখবেন আমার কাজগুলো খুব বেশি হিস্ট্রি বেস আসলে। আমি সবসময় হিস্ট্রির কাছে ফিরে যাই এবং হিস্ট্রি থেকে নেওয়ার চেষ্টা করি। আমার আরেকটা সবসময় মনে হয় যে হিস্ট্রিটা আসলে সামহাও চলে আসে সামনে। এবং ধরেন হিস্ট্রি কি, হিস্ট্রি তো আসলে একটা পাস্ট, এবং পাস্টটা আমার জীবনেও অনেক সময় চলে আসে। যেমন হয়তো 10 বছর আগে একটা একটা কিছু করলাম, সেটা এখন আবার ফিরে আসে। তো এরকম একটা ক্রোনোলজিক্যাল বিষয় থাকে আসলে। এবং ওই ওইটাকে নিয়ে আমি আসলে একটু কাজ করার চেষ্টা করি যে ভাষাটা যেভাবে হোক, কিন্তু একটা ভাষায় কথা বলার চেষ্টা করি, যে পারফরমেন্স হোক। ওই যে বলছিলাম টেক্সটাইল এন্ড পারফরমেন্সকে আমি কখনো আলাদা করতে পারি না, কারণ আমার কাছে মনে হয় যে ওরা দুইজনই এত বেশি আহ জড়িত। আহ অনেকে হয়তো দেখলে ডিফারেন্ট ভাবে দেখতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে টেক্সটাইলের মধ্যে একটা পারফর্মেটিভ বিষয় আছে, এবং টেক্সটাইলের মধ্যে একটা পোয়েট্রিক বিষয় আছে, এবং পারফরমেন্সের মধ্যেও তাই দেখবেন আপনি একটা লিটারেচার বিষয় আছে। তো একটা একটা কিছু করতে গেলে আমি আসলে অনেক কিছু দেখার চেষ্টা, হচ্ছে হিস্ট্রিক্যালি দেখার চেষ্টা করি। আর একটা হচ্ছে অনেক সময় আসলে আমি আহ অনেক রকম বই পড়ারও চেষ্টা করি, যে বইগুলো আমাকে কি ধরনের হেল্প করে। আহ হয়তো ল্যাঙ্গুয়েজটা আমার কাছে মনে হয় একই থাকে, মানে কাজগুলো হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে, কিন্তু মূল বেসিকটা খুব বেসিকই থাকে। মানে এটা আমার আমার মনে হয় নাই আমার চেঞ্জ হয়েছে কখনোই। আমি যদি সাউন্ডের কাজ করি, আমার কাছে মনে হয় যে আমি খুব একই সাথে আমি খুব হিস্ট্রি নিয়ে কাজ করছি। আহ হয়তো আমি আমার পাস্ট নিয়ে কাজ করছি। আমার অনেক সময় মনে হচ্ছে আচ্ছা আমি এই রাস্তা দিয়ে গেলাম, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা শব্দ শুনলাম, ওই শব্দটাই আমার এখন এখন কাজ কাজ করা। আমি জানি না আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারছি কিনা ভাই। আচ্ছা। আসলে বিষয়টা হ্যাঁ, এরকম, ওভাবেই করেই ইয়াটা নেওয়া, ঠিক ওভাবে আছে। করে হ্যাঁ, চিন্তাটা নেওয়া। ওকে। তো আরো কেউ ঢুকছেন আমাদের এই জুমের পরিসরে, তো আমরা চাইছি যেন সময় বেশি নষ্ট না করতে। কেউ যদি কিছু বলতে চান, প্লিজ স্বেচ্ছায় স্বতঃস্ফূর্ত ভাবে বলতে পারেন। হ্যালো নূপুর আপু, হাই সবাই। হ্যাঁ, আমার একটু টেকনিক্যাল অনেক ঝামেলা, এক একটা অ্যাকাউন্ট থেকে ঢুকতেছি, হ্যাঁ, তাই বারবার দেখলাম সাউন্ড। দুটো। হ্যাঁ। আচ্ছা, সরি ফর দ্যাট। প্লিজ, হ্যাঁ, বলেন। হুম, হুম। আমি নূপুর আপুর কাজের পাশাপাশি একটা জিনিস আমি খুব ফলো করি, যেটা হচ্ছে নূপুর আপুর লেখা।
আহ, বেশ কিছু খুব বেশ কিছু বলবো না, বাট কয়েকটা লেখা আমার নুপুর আপুর পড়া হয়েছে। যেমন উনি চিটাগাং কর্ণফুলী নদী নিয়ে একটা লেখা লিখেছিলেন বেশ কিছুদিন আগে। কয়েকদিন আগে উনি ফেসবুকে একটা লেখা দিয়েছিলেন ম্যারাডোনাকে নিয়ে। আহ, তো আমি অনেকগুলো লেখার ক্ষেত্রে আমি যেটা অবজার্ভ করেছি যে উনি যে বিষয়টা নিয়ে লেখে সেটা সেই বিষয়ে আসার আগে উনি খুব সুন্দরভাবে অনেকগুলা আরো কিছু বিষয়কে ছুঁয়ে আসে। যেমন যদি শুধু ম্যারাডোনার লেখাটা নিয়ে বলি, তাহলে দেখা যায় সেখানে উনি আবাহনী মোহামেডানের সময় বাংলাদেশের কিছু কনটেক্সট নিয়ে আসেন। তারপরে আবার একই সাথে যে একই এলাকায় বা পাড়ায় মানুষরা কিভাবে একসাথে এক্সিস্ট করতো, যে কালচার ছিল সেই কালচার গুলো এখন একদম যেমন নাই, সেগুলোকে নিয়ে একদম অনেক পরে ম্যারাডোনা হেসে ঢোকে 3-4 প্যারা পরে। হ্যাঁ, তো আমি ওনার এই লেখার ধরনটা আমার আমার ভাল লাগে এবং আমার পড়ার জন্য, মানে আমি পড়তে পারি। অনেক লেখা আমার জন্য একটু কঠিন লাগে ওনার লেখাটা। তো আমি ভাবছিলাম যে নুপুর আপুর লেখালেখি নিয়ে কি আরো কিছু ভাবছেন, বা আপনার কাজে বা আপনি যখন একটা কাজ করেন সেটা করার সময় কি আপনার লেখালেখি করেন খুব, মানে রিসার্চ হিসেবে বা যে কোনো ফর্মেই হোক, সেটা কতটা গুরুত্বপূর্ণ? লিটারেচারটা আসলে তো গুরুত্বপূর্ণ সবার কাছে, আমার কাছে মনে হয়, কারণ এগুলো খুব সমান্তরাল। মানে পয়েট্রি হোক, তোমার গদ্য হোক, মনে হয় আহ, নুপুর আপু ফ্রিজ হয়ে গেছে। ঠিক আছে, নূপুর নিশ্চয়ই আবার ফিরে আসবে, কিন্তু আমরা নিজেরা কথা চালিয়ে যেতে পারি। সরকারের আর কিছু বলার আছে, না হলে না, না, আমরা আমি আচ্ছা, তাহলে এখানে আর যারা আছেন আপনারা কেউ আলোচনা শুরু করতে পারেন বা কোনো মন্তব্য। নতুন এসছেন দেখলাম, নাসরিন সুলতানা ঢুকেছেন, এর আগে নিঝুম জান্নাত। আপনাদের কেউ যদি কিছু বলতেন তাহলে এই সুযোগে নূপুর ফিরে আসতে পারতো। ফারহান আজমুন, নূপুরের বন্ধু, আমাদের জয়দেব রোয়াজা, চাটগাঁর ছেলে, কারো কিছু বলার নেই? আমরা আসলে দেখি তো কাজগুলো মুগ্ধ না না, টাইপ শুধু থাকে আর কাজ কি। নিয়েই বলতে হবে হ্যাঁ, এমন কোনো কথা নেই, মানে যে কোনো একটা অনুভূতি ব্যক্ত করা, যে কোনো কিছু। ইন্টারেস্টিং হ্যাঁ, একটা দুইটা কাজ একটু নতুন দেখলাম মনে হয়। হ্যাঁ, নূপুর চেষ্টা করছে আবার ফিরে আসতে। জয়দেব মাঝখানে কি একটু কিছু বলার চেষ্টা করেছিলে? জয়দেবের ছবি ভেসে উঠলো। হ্যাঁ, ওই মনের কথা মনে হয় শেষ হয় নাই। হ্যাঁ, আহ, হুম, শেষ যাদা বলেন, আমি জাস্ট হ্যাঁ, এমনি আচ্ছা, হ্যাঁ, ঢুকলাম আর কি। বলো জয়। আচ্ছা, না, আমার তো কোনো প্রশ্ন নাই আসলে। না, প্রশ্ন কারণ প্রশ্ন করতে মনে কোনো কথা নেই, কোনো একটা অনুভূতি তো থাকতে পারে এই হ্যাঁ, হ্যাঁ, প্রদর্শনীটা দেখার পর, উপস্থাপনাটা দেখার পর। হুম। হ্যাঁ, ওইটা আহ, আহ, নূপুরের সাথে একই সাথে পারফরমেন্স শুরু করলে, যেটা করলেও নূপুরের অনেক কাজ আমার দেখা হয় নাই। তো আজকে প্রেজেন্টেশনের মাধ্যমে অনেক কিছু নতুন কাজে দেখলাম। আর নূপুরের কাছে আমার একটা জানার ছিল যে এই যে লং ডিউরেশন ইয়াগুলোতে, মানে পারফরমেন্স গুলোতে আহ, দর্শকরা কি যতক্ষণ পর্যন্ত পারফরমেন্স চলে, মানে ততক্ষণ পর্যন্ত কেউ থাকে কিনা, যে ওইরকম কেউ দর্শক আছে কিনা, যে 4 ঘন্টা পারফরমেন্স মানে 4 ঘন্টা দর্শক দেখছে, মানে এরকম রেকর্ড আছে কিনা আমি জানতে চাই আর কি। আচ্ছা, হ্যাঁ, নূপুর ফিরে এসছে, না, সুতরাং আমার মনে হয় জবাব দিতে পারবে এটার। হ্যাঁ, নূপুর বলো। হ্যাঁ, আমার মনে হয় না 4 ঘন্টা বসে আসলে দেখে ওরকম। উম, আসলে আমাদের ব্রেনে তো অনেক কিছু খেলা করে, এবং আমাদের ব্রেনটা হচ্ছে আহ অনেকগুলো লেয়ার আছে এই স্নায়ুতে। সো আমরা যেমন আহ, মানে 3 ঘন্টা বসে মনে হয় সিনেমা দেখাও এখন খুব কঠিন। এরকম কেউ নাই যে উম, মানে 3 ঘন্টা ধরেই দেখেছে, কিংবা এমনও হয়েছে একটা ভিউয়ার হয়তো দেখে গেছে, আবার এসে দেখছে, আবার এসে মানে ও হচ্ছে স্টপিস নিচ্ছে, এরকম একটা এরকম হয় অনেকবার।
আবার এমনও হয় যে খুব এমটি স্পেস, যেখানে কোনো ভিউয়ারই থাকে না লং ডিউরেশনের। কারণ স্বাভাবিকভাবেই অনেক সময় দেখা যায় যে লাঞ্চ পিরিয়ডে তো কেউ থাকে না, তখন মানে পারফরমেন্স যে করছে তাকেই হচ্ছে কাজ করে যেতে হয়। এবং যখন এই লং ডিউরেশনের পারফরমেন্সের মধ্যে একজন আর্টিস্ট ঢুকে যায়, তখন আমার মনে হয় না তার আর অন্য কোনো কিছু সেন্স কাজ করে, তখন সেই ওই কাজটাই করতে থাকে এবং ওই কাজটাই একটা রিপিটেশনের মতো থাকে। এরকম আসলে হয় নাই যে 3 ঘন্টায় দাঁড়াই ছিল, 3 ঘন্টায় বসেছিল, কিন্তু আমার ওই যে সেট অন দ্য চেয়ারের মধ্যে যে দুইজন দর্শককে আমি পেয়েছি, ওরা বলছিল যে আমরা খুব টেনশন ছিলাম, আমরা আমরা দাঁড়াই ছিলাম। সো আই এম শিওর যে ওরকম দাঁড়াই ছিল না, তারা হয়তো ঘুরছে আর একটা ট্রানজিট নিচ্ছে, এরকম একটা বিষয় হয়তো ছিল। আচ্ছা, তা এখানে নিঝুম Thank you. জান্নাত কিছু বলবেন? হ্যাঁ, আমি কথা বলতে চাই নূপুর আপুর সাথে। হ্যাঁ, আপু ফেরার অপেক্ষা করছিলাম। আপু থ্যাংক ইউ। আমি একটু দেরিতে এখানে এসেছি, মানে শেষ 3টা কাজের গল্প শুনতে পারলাম। আর আমার একটু ব্যক্তিগতভাবে জানার ইচ্ছা ছিল আরেকটা কাজ নিয়ে। সেটা হচ্ছে আপনার হারানো সুর কাজটা যে ছিল ঢাকার সামিটে ঋতু সাত্তার আপুর কাজটার, ওখানে আপনার একটা পারফরমেন্স ছিল, যেটা আমি পরে স্বাধীনদার একটা প্রেজেন্টেশনে দেখেছিলাম যে ওইটার একটা পার্ট আসলে হয়েছিল ঠাকুরগাঁও গিজি বাউলির স্পেসে, এবং ওটা একটা ছবি আমি দেখেছিলাম একটা মাটির ঘরে ভিতরে সাঁওতাল মেয়েরা ছিল, আর আপনি সম্ভবত আমরা আমাদের গ্রামে টার্মটাকে ইউজ করি কোটা, মানে ছাদ ঘরের ভেতরে একটা ছোট ছাদের মতো থাকে, এরকম একটা স্পেসে সম্ভবত আপনি ছিলেন। মানে ছবিটাও আমার 2 বছর আগে দেখা, একদম স্পষ্ট ছবিটার ইমেজ আমার মানে মনে পড়ছে না। তো দুইটা কাজের এই কাজটাই সম্ভবত আপনি আবার হারানো সুরের ওখানে করেছিলেন। স্বাধীনদা যতটুকু বলেছিল, আপনার কাছে আমার সরাসরি জানতে চাওয়া হয়নি। আর আমি নিজে হচ্ছে এই কাজটার কনসেপ্ট কোথাও খুঁজে পাইনি, আমি খুঁজেছিলাম বেশ কয়েকবার। তো এই কাজটার একটু গল্প জানতে চাই এই পারফরমেন্সটা নিয়ে। এটা হচ্ছে এক। আর দুই হচ্ছে যে পারফরমেন্সের যে জায়গাটা বদল ঘটলো ঠাকুরগাঁ থেকে একদম আরসামিটের এখানে, নূপুর ঋতু অপর একটা কাজের ভেতর দিয়ে করলেন ওই কাজটা। তো এই ট্রান্সফরমেশনটা নিয়ে কোনো আপনার উপলব্ধি বা অনুভূতি আছে কিনা? কারণ দুই জায়গা ছিল, স্বাধীনদাদের ওখানে ম্যাক্সিমাম কাজগুলোই হচ্ছে দাদারা ওখানে যারা আছেন তাদেরকে নিয়ে করেন, তো সেখান থেকে এখানে দর্শকের সামনে কিভাবে করলেন, দুই ধরনের উপলব্ধিটা জানতে চাবো। আর প্রধানত জানতে চাইবো কাজের কনসেপ্টটা সম্পর্কে, কারণ আমার অনেকদিন ধরে এটা জানার ইচ্ছা, তো মনে হলো যে এটা আজকে জিজ্ঞাসা করি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, নূপুর বলো, সময় খুব নেই, একটু সংক্ষেপে বলবে জবাবটা। নিজুম অনেক ধন্যবাদ। এই কাজটা আসলে ড্যান্স নিয়ে আমার একটা অনগোয়িং প্রজেক্ট আছে, সেটা হচ্ছে 2016তে আমার একটা কাজ করা আছে, ওটা সামিতে করা, আমি জানি না দেখেছি কিনা, দ্য ক্রেজি থিং আই ক্যান ডু ডান্স। ওটা 2-3 দিনের ছিল, 6 ঘন্টা করে মনে হয় ওই কাজ। হ্যাঁ, 6 ঘন্টা করে 2 দিন কি 3 দিন ভুলে গেছি। তো আসলে ওই ডান্স কনসেপ্টটা ওখান থেকেই নেওয়া, এবং এর পরপরই আমি স্বাধীন ভাইদের গিদ্রি বাউলিতে যাই, এবং তখন দেখি যে সান্তাল যে ইয়াটা আছে, যেহেতু আমি ডান্স ফর্ম নিয়ে অনেকদিন ধরে ভাবছিলাম, যেহেতু ডান্সটা খুব বডি রিলেটেড, হ্যাঁ, এবং ডান্সটাকে আমি ভাঙার চেষ্টা করছি, যেহেতু আমি ড্যান্সার না, এক হিসেবে এটাকে আমি কিভাবে বডিতে নিব এবং কিভাবে একটা স্পেস অকুপাই করবো, এরকম একটা টেনশন থেকে ওইটা কোরিওগ্রাফ করা। এবং ওটা যখন আমি নিজে একা করছিলাম, তখন তো কোরিওগ্রাফার কিছু নেই, তখন হচ্ছে একেবারে নিজের মতো করে যখন যেখানে আসছে সেরকম একটা বিষয়। কিন্তু যখন স্বাধীন ভাইদের ওখানে গেলাম, তখন দেখলাম যে সন্তানদের আসলে মূল বিষয়টা হচ্ছে হান্টিং এর পরে আসলে ড্যান্সিং। সো এবং ওদের যে একটা রিদম, এবং এই রিদমটার সাথে তাল মেলানো, সো এই রিদমটার সাথে আসলে তাল, আমি যেমন 1 সপ্তাহ ধরে ওদের থেকে নাচটা শেখার চেষ্টা করছিলাম, খুবই বেসিক, কিন্তু হ্যাঁ এই বেসিকটাকে নিয়ে আসলে কাজটা এগোনো, এবং ড্যান্সটাকে ফর্ম, আবার ফর্মটাকে ভাঙা, মানে এই ড্যান্স ফর্মটাকে ভেঙে একটা কন্টেম্পোরারি ফর্মে দেওয়া,
এবং এটাকে তুমি কনফিউশন একটা জায়গার মধ্যে আনা, যে এটা একটা ডান্স, আসলে কি ডান্স নাকি আসলে অন্য কিছু, আসলে কি মুভমেন্ট, আসলে কি স্কাল্পচার কি মুভমেন্ট। তো এরকম একটা কোশ্চেনিং একটা বিষয় আসে। এবং যখন স্বাধীন ভাইদের ওখানে কাজ করছিলাম তখন তখন যেমন একটা লেয়ার ছিল, তুমি যেটা বলছিলা, তো ওটা ওদের একটা সান্তালদের একটা বড় হল রুম ছিল। 7 দিন ধরে যেমন আমি ওদের সাথে শেখার চেষ্টা করে দেখলাম যে না, আসলে ওই রিদমটা খুব, মানে এটা একটা অবস্থাতার বিষয় আছে। আমার যে রিদম আছে, আমার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজের সাথে ওই বডি ল্যাঙ্গুয়েজ যায় না। ওই কাজটা ওখানে করা, আমি যেমন একটা কাজ আসলে মনে হয়নি যে আমি এটা করলাম এটাই শেষ, এটা কিন্তু না। আমি কিন্তু ওই কাজটাকে আবার বিল্ড করার চেষ্টা করি। তো আমার মোস্ট অফ কাজ দেখবে যে একটু সবগুলো একটু লং ডিউরেশন, মানে সেটা রিসার্চ করলো লং ডিউরেশন, সেটা টেক্সটাইল হোক, পারফরমেন্স হোক, মানে যেমন প্রাইভেট অ্যান্থোলজির কথা বলছি, এটাও কিন্তু লং ডিউরেশনাল একটা কাজ। সো ডান্সটা হচ্ছে অ্যানাচ, ওর নামটা মানে একটা সান্তাল নেম, মানে অ্যানাচ মানে নাম, নাচ। সো ওটা সান্তাল একটা এরিয়াতে করার পরে আবার ওই মানুষগুলোকে আবার যখন একটা অন্যরকম একটা মানুষ, অন্যরকম একটা জায়গা, সামিতের মতো একটা জায়গায় সেট করা, ঋতুর যে কাজের জায়গা, এবং ওইটাকেই আমার মনে হচ্ছে যে এটা একটা ইন্টারেস্টিং বিষয় হবে, যেহেতু ও অনেকগুলো লেয়ার ওখানে দিয়েছে, এবং ওর মিউজিকের তো অনেকগুলো লেয়ার হয়ে হয়ে টিউনটা আসছিল। এবং আমাদেরকে বলছিল যে ওখানেই কাজ করতে হবে, এছাড়া আর কোনো স্পেসও আমাদেরকে দিচ্ছে, মানে ওই স্পেসের আইডিয়াও ছিল না। তো আমার কাছে মনে হচ্ছে ওর স্পেসটাকে কিভাবে কাজে লাগাতে পারি, কিংবা ওর একই স্পেসে কিভাবে এতগুলো মানুষকে ইনক্লুড করতে পারি। সো ওই জায়গাটা আমি একটু কোরিওগ্রাফ করার চেষ্টা করি, যেহেতু ওখানে আমরা আসলে 11 জন কাজ করছিলাম, 11 জন কাজ করেছি। 11 জন মানে 7 জন হচ্ছে সান্তাল ও এসছে, আর আর 5 জন হচ্ছে আমি এখান থেকে নারায়ণগঞ্জ আর্ট ইনস্টিটিউট থেকে 5টা ছেলে মেয়ে নিয়ে কাজ করে, এবং ওদেরকে 15 দিন ধরে একটা ওয়ার্কশপের মধ্যে নিয়ে আমার স্টুডিওতেই নিয়ে ওটাই আবার কোরিওগ্রাফ করার ওখানে চেষ্টা করে। এবং একই রকম কাজ কিন্তু তুমি যদিও ড্যান্স ফর্ম থেকে তখন আর একটু বের হয়ে এসে মোর ড্যান্স বাট নট ড্যান্স এই টাইপের একটা মিডল পয়েন্টে থাকা হয়। ওটা যেমন এশিয়ানে করা হয়েছে গত বছর। ঠিক আচ্ছা, আছে। আমি এশিয়ানের কাজটা দেখেছিলাম, ওটা যে ওটার কন্টিনিউটি ছিল এটা বুঝিনি। ধন্যবাদ আপু। আচ্ছা, অনেক ধন্যবাদ নূপুর। আমাদের সময় প্রায় শেষ, তারপরেও যদি এখান থেকে আর কেউ কিছু বলতে চান তবে আমরা কিছুটা সময় বাড়াতে পারি। আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাচ্ছিলাম নূপুর আপুকে। নিশ্চয়ই, প্লিজ। হ্যাঁ, কেমন কি খবর? প্রশ্নটা হচ্ছে যে এই করোনা কালীন তো অনেকগুলো প্ল্যাটফর্মে আপনি আপনার কাজ নিয়ে অনেকবার বলেছেন একইভাবে। তো সেই একই থাকে না, অনেকগুলো একই কাজ নিয়ে অনেকবার বলতে বা সবগুলো কাজ নিয়ে বলতে এটা রিভিজিটিং হচ্ছে। এটার মাধ্যমে কি নতুন কোনো নূপুরকে পাওয়া গেল, বা মানে এই প্রসেসটা কেমন হলো আর কি? এটাও তো আরেকটা প্রসেস, সেটা কেমন কাটলো? আমি ঠিক জানি না, আমি তোমাকে মনে হয় বলছি যে আমি কাজ করার পরে ওই কাজের ফটোগ্রাফ দেখতে পছন্দ করি না। মানে আমি হয়তো অনেক বছর পর, মানে এটা আমার এক ধরনের ফেয়ার। হ্যাঁ, আমি কাজ করার পরে ওটা কাজটা দেখার ফটোগ্রাফটা আমি সাহস করি না। মানে আমার কাছে কেমন জানি ভয় লাগে, কেমন একটা অদ্ভুত ফিলিংস হয়। এবং প্রতিবার প্রেজেন্টেশন দিতে গেলে আমার ওই তোতলানো আরম্ভ করি, এরকম একটা অনেক রকমের বিষয় আছে আমার মধ্যে। একটা রিভিজিট তো হয়, মানে অনেক সময় দেখা যায় যে অনেক ইম্পর্টেন্ট কথা ছুটে যায়, সেটা হয়তো আরেকটা জায়গায় গিয়ে বলি। কিন্তু আমি চেষ্টা করছি যে এতগুলো প্রেজেন্টেশনের মধ্যে যে একই রকমের কাজ না দেখানো। এখানেও যেমন বেশ কিছু পুরনো কাজ দেখালাম, বাট মানে একটা যে লিংক আছে, ওই লিংকটা ধরার চেষ্টা করছিলাম। এবং গত 2টা প্রেজেন্টেশন, যেমন পাঠশালায় একটা হলো, তারপর সামিতে একটা হলো, ওইগুলো তো খুব ডিফারেন্ট একটা কাজ, মানে করোনা পারপাসে কাজ দেখানোর চেষ্টা করছিলাম। সো যেহেতু অনেক রকমের কাজ করা হয়েছে, মানে আমার আসলে এমনিও
ওভাবে পুরোটা প্রেজেন্টেশন দেওয়াও তো মানে দিতে পারি না, এটা সম্ভবই না, ওটা রাত মানে এটা আসলেই সম্ভব না। আমার ধারণা এটা তোমরাই বলবা আসলে কিরকম করে কাজটাকে রিভিজিট, মানে এটা তো একজন আমারই প্রশ্ন হতে পারে তোমার কাছে এটা। আমার কাছে মনে হয়েছে যে ইট ওয়াজ ওয়ে মোর আর্টিকুলেটেড, মনে হয়েছে যে আরো বেশি গুছায় জিনিসটা চলে আসছে। সো কংগ্রাচুলেশন আই গেস। ওকে, তাহলে অনেক ভালো। হ্যাঁ, অনেক ধন্যবাদ। সেটা আমারও Thank মনে you, হয়েছে প্রিয়াঙ্কা। নূপুরকে আমি অন্তত নতুন ভাবে আবিষ্কার করেছি, তার ইতিহাস চেতনা, তার রাজনীতি মনস্কতা, ওরে বাবা। তার যে একটা বৈশ্বিক বীক্ষণ, এই সবকিছুই যেন আজকে এই কাজের ভিতরে আমরা পেলাম, সেটা আসলে আমি মনে করি একটা প্রশংসনীয় কাজ। তো আমরা শেষ করব। শেষ করার আগে আমরা সালমা জামাল মৌসুমের কাছ থেকে কিছু শোনার প্রত্যাশা করতে পারি, যদি যদি কোনো আপত্তি না থাকে। ওনাদের ওখানে আমার অনেক কাজ আচ্ছা, করা হয়েছে। আচ্ছা। হ্যাঁ, নূপুর আপা কেমন আছেন? মৌসুম আপা, অনেক আমি ধন্যবাদ দীপন জয়েন করার জন্য। না, এখানে খুব একটা মানে ইন্টারনেট খুবই আনস্টেবল, বুঝেনি তো। আমার তো শুনে খুব ভালো লাগলো, আমি তো আধা ঘন্টা পরে আসছি। তো একটা প্রশ্ন অসুবিধা ছিল, নাই। বাট আমার মনে হয় সময় কি আছে আচ্ছা, আপনাদের? না আমরা মিনিট 5 আমরা আরো বাড়াতে পারি, অসুবিধা নেই। আচ্ছা, আপনার টেক্সটাইল নিয়ে যে কাজটা নূপুর আপা, ওইটার মানে আপনার যে সিরিজটা, আপনি ওইটার নাম দিচ্ছেন যে Pattern of প্রথমটা the কি ছিল textile. মনে নাই, বাট ট্যাকটাইল প্যাটার্ন অফ স্কোর। হ্যাঁ, ট্যাকটাইল স্কোর। প্যাটার্ন অফ এখন স্কোর। এই ট্যাকটাইল তো আসলে বিষয়টা হচ্ছে ট্যাকটাইল হচ্ছে স্পর্শ, স্পর্শের সাথে সম্পর্কিত। তো আপনি কি আপনার কাজের মানে ফর এক্সাম্পল আপনার কাজ কি কেউ টাচ করতে পারবে যখন ইনস্টলড হয়ে আসছে ওটা কোথাও? না মনে হয় দিবে না সেটা। দিবে না কি? না 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 না, যেমন জুটের যে কাজগুলো করছি ওগুলো তো হামেশাই টাচ করতে পারে। জামদানি গুলো আমরা নিজেরাই একটু ডিসপ্লের পর নিজেরাই একটু সচেতন থাকি, কারণ এটা এমনি এত খুব ফ্রাজাইল একটা বিষয়। হ্যাঁ, এবং আমি ওই টেক্সটাইলটা বলছি, স্পর্শ ছাড়া তো আসলে কিছু হয় না, ঠিক না? মানে আপনার একটা একটা মানে ব্যাক স্টক লুম বলেন, আপনার পায়ের লুম বলেন, আপনার পুরো শরীর পুরো কিছুর একটা স্পর্শ এই টেক্সটাইলের মধ্যে থাকতে হয়। এবং প্যাটার্ন থেকে শুরু করে সমস্ত কিছু হাতের স্পর্শ ছাড়া তো এগুলো কিছুই হবে না। তার মধ্যে এই স্পর্শ ছাড়াও, হাতের স্পর্শ ছাড়াও আমি আসলে মিন করতে চাচ্ছিলাম যে আরো অনেক বেশি স্ট্যাটিক একটা স্পর্শের কথা, যে এটা হচ্ছে হারিয়ে যাওয়ার একটা স্পর্শ, মানে স্পর্শের কথা। আমি জামদানিটা ওভাবে টাচ করতে বলি না, কিন্তু নিজে যেগুলো উইভিং করি কিংবা যেগুলো নিজের যেগুলো উইভিং আছে সেগুলো ডেফিনেটলি টাচ করতে পারে। ওকে, হ্যাঁ, অনেক ধন্যবাদ। তো এটা হচ্ছে একটা আসলে ট্যাকটাইল মেমোরি অফ হিস্ট্রির মেমোরি ওইটা বলতে নিয়ে পারেন, হিস্ট্রির মেমোরি বলতে পারেন, কারণ আমার কাছে মসলিনের মেমোরিটা খুব প্যাথেটিক লাগে তো। এবং যতবার বাহিরে যাচ্ছি কিংবা যখন আমি মসলিন দেখছি, ততবারই আসলে আমার মিউজিয়াম কেন্দ্রিক মসলিনটা দেখছি, এবং ওই মসলিনের সাথে যে আমাদের এত কিছু জড়িত, আমাদের নদীর পানি থেকে শুরু করে ওয়েদার থেকে শুরু করে সমস্ত কিছুই তো জড়িত, এবং এই জড়িত সবকিছুই তো আসলে স্পর্শ ছাড়া হয় নাই। তো ওই ইয়া থেকে আমি এটার এই টাইটেলটা আসলে ইউজ করা, মানে এই টাইটেলটা নিয়ে আমরা অনেক ভাবে চেষ্টা করছি, অনেক মানে 10-15 রকমের টাইটেল ইয়া করেই মনে হচ্ছে যে এটাই আমার মনে হচ্ছে কি এটাই। ঠিক আছে, অনেক ধন্যবাদ। একদম শেষ মুহূর্তে দেখতে পাচ্ছি কে কাছে সাবা আসছেন। সাবা কি কিছু বলতে চাও? দুঃখিত ভাইয়া, আজকে জয়েন করতে অনেক দেরি হয়ে গেছে। বুঝতে পারি আমি একটা বাইরে মিটিং ছিল। বাহ, তবু যে এসছো, তোমার কণ্ঠটি শোনা গেল, তাতেই আমরা প্রীত। তাহলে তাহলে কি আমরা আস্তে আস্তে আসর গুটিয়ে ফেলি? আর যদি কারো কিছু বলার থাকে, একদম শেষ সুযোগ।
জয়দেব যেন কি তখন কি এটা বলার চেষ্টা করেছিল, আমি থামিয়ে দিয়েছিলাম। জয়দেব কি আবার সেটা বলতে চাও? আচ্ছা, না জয়দেব তো বলেছে। না না, কি যেন একটা বলার চেষ্টা করছিল, আমি তখন আরেকটা প্রশ্নে চলে গেছিলাম। আর কেউ যদি কিছু বলতে চান, নয়ন, চন্দন, না মনে হচ্ছে। তো ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের আসরের ইতি টানি এখানে। খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আলম ভাই। হ্যাঁ, নূপুরকে এখানে পেয়ে, নূপুরের কাজ দেখে, তার কথা শুনে, এবং আপনারা যারা আজকে এসছেন এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন, সেটাও আমাদের জন্য একটা বড় পাওয়া। আশা করি আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমাদের এর পরের আসর 13ই ডিসেম্বর রবিবার। আমরা এমনি কোন একজন শিল্পীকে নিয়ে হাজির হব। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। অনেক অনেক ধন্যবাদ আলম ভাই। ধন্যবাদ।